ব্রিটিশ দম্ভচূর্ণ করে আকাশি সাদার উৎসব। ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্টিনা। মেসির অ্যাসিস্ট ও অ্যাঞ্জো লাউতারোর গোলে অবিশ্বাস্য কামব্যাক। Un genio, the winner is Argentina. Messi is the best, Messi is the boss. মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ আর গণতান্ত্রিক অধিকার হরণ করতে পারবে না, সংসদের প্রধানমন্ত্রী। দেশে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখার আহ্বান। বন্যা কেড়ে নিয়েছে কক্সবাজারের 43,000 কৃষকের জীবিকার ভরসা। ত্রাণ নয়, দ্রুত কৃষি পুনর্বাসন চায় ক্ষতিগ্রস্তরা। বীজ ও চারা সহায়তার উদ্যোগ কৃষি বিভাগের। ভোরের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। আবারও দুর্দান্ত কামব্যাক। ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপার মঞ্চে আর্জেন্টিনা। লিওনেল মেসির জোড়া অ্যাসিস্ট এবং অ্যাঞ্জো ফার্নান্দেস ও লাউতারো মার্তিনেজের গোলে সেমিফাইনাল থেকে ইংলিশদের বিদায় করল আলবিচেলেস্তেরা। যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। বিশ্বকাপের সেমিফাইনালে কখনো হারে না আর্জেন্টিনা। এই এমন রেকর্ড নিয়ে তারা মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডের। সেই রেকর্ড অক্ষুণ্ণ থাকলো। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা এবং লিওনেল মেসির দল। এই ম্যাচের আগে হয়েছিল নানা জল্পনা কল্পনা। এই ম্যাচটা জয়ের জন্য কতটা মুখিয়ে ছিল আর্জেন্টিনা তা প্রমাণ করে একটা তথ্য থেকে। এই ম্যাচে তারা মাঠে নেমেছিল তাদের অ্যাওয়ে জার্সি পরে। এর আগে 86 এবং 98 বিশ্বকাপে এই অ্যাওয়ে জার্সি পরেই তারা হারিয়েছিল ইংল্যান্ড ফুটবল দলকে। এবারও সেই রেকর্ড তারা ধরে রেখেছে। ম্যাচের 85 মিনিট পর্যন্ত 1-0 গোলে পিছিয়ে ছিল। অনেকেই ভেবে নিয়েছিলেন এই বুঝি বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা ফুটবল দল। কিন্তু এই আটলান্টা স্টেডিয়ামে এক অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লিখেছিল এক সপ্তাহ আগে আর্জেন্টিনা। ইজিপ্টের বিপক্ষে 2-0 গোলে পিছিয়ে থাকার পরও 3-2 ব্যবধানে ম্যাচটা জিতে নিয়েছিল আলবিসেলেস্তেরা। ইংল্যান্ডের বিপক্ষে 1-0 গোলে পিছিয়ে ছিল দল। তখন মুহুর্মুহ আক্রমণ করতে থাকে লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজরা। বারবার তাদের আক্রমণ প্রতিহত করেন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। কিন্তু এনজো ফার্নান্দেস তাদের এনে দেন কাঙ্ক্ষিত সমতা ম্যাচের 85 মিনিটে। বেশ কিছু পরিবর্তন আনেন। ম্যাচে যখন পিছিয়ে ছিল আর্জেন্টিনা 1-0 গোলে 4-4টি পরিবর্তন এনেছিলেন কোচ স্কালোনি এবং সেই পরিবর্তনে কিন্তু শেষ পর্যন্ত তাকে ফলাফল এনে দিয়েছে লাউতারো মার্তিনেজ, যিনি টুর্নামেন্টের শুরুতে গোলের দেখা পাচ্ছিলেন না, যাকে নিয়ে হয়েছে তুমুল সমালোচনা। সে লাউতারো মার্তিনেজ লিওনেল মেসির ক্রস থেকে গোল করে এনে দিয়েছেন এক অসাধারণ জয়। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পা রেখেছিল আর্জেন্টিনা। সেই স্বপ্ন পূরণ থেকে আর মাত্র এক ধাপ দূরে। তবে এই ম্যাচের আগেও কিন্তু রেফারির নিয়োগ নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং ম্যাচের শুরুর দিকে আমরা দেখেছিলাম দু দলের মাঝে বেশ কিছু উত্তাপ ছিল। অযথা কিছু ফাউল করেছিল আর্জেন্টিনা ফুটবলাররা এবং যার কারণে দু দলের খেলোয়াড়দের মাঝেও কিছুটা উত্তাপ ছড়ায়। কিন্তু শেষ পর্যন্ত নিজেদের নার্ভ ধরে রেখে, স্নায়ু ঠিক রেখে আর্জেন্টিনা তাদের সর্বোচ্চটা দিয়ে জয় তুলে নিয়েছে ইংল্যান্ডের বিপক্ষে। এর আগে আমরা দেখেছিলাম নকআউট পর্বের প্রতিটি ম্যাচে আর্জেন্টিনা খুঁড়িয়ে খুঁড়িয়ে জিতেছিল, কিন্তু এই ম্যাচটা বিশেষ করে দ্বিতীয়ার্ধে পুরোটা তারা দাপট নিয়েছে। একটা শুধু গোল পেয়েছিল ইংল্যান্ড, কিন্তু সেই লিড তারা ধরে রাখতে পারেনি। শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে হেরে বিশ্বকাপের শিরোপা জয়ের বা ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে গেল ইংল্যান্ড ফুটবল দলের। সেই সঙ্গে তাদের অপেক্ষা বাড়লো আরো একটা বিশ্বকাপ শিরোপার। সবশেষ তারা জিতেছিল 1966 সালে। 60 বছর পর তারা স্বপ্ন দেখছিল আরেকটা ফাইনালে ওঠার, কিন্তু সেই অপেক্ষা আরো দীর্ঘ হলো থ্রি লায়নদের। এখন সময়টা আর্জেন্টিনা দলের, তারা উৎসব করবে, তারা আরো একটা শিরোপা জয়ের অপেক্ষায়। নিশ্চিতভাবে সেই শিরোপার ফয়সালা হবে নিউ জার্সি স্টেডিয়ামে, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। রুদ্ধশ্বাস জয়ে আনন্দে আত্মহারা আর্জেন্টাইন সমর্থকরা। আটলান্টা জুড়ে ছিল আকাশি সাদার উৎসব। এবার অপেক্ষার পালা টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলার। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন এস এম ইকবাল। আটলান্টায় আবারও প্রত্যাবর্তনের গল্প লিখল আর্জেন্টিনা। এর আগে এই স্টেডিয়ামেই অবিশ্বাস্য এক জয় রচনা করেছিল লিওনেল মেসিরা মিশরের বিপক্ষে। ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটা মোটেও সহজ ছিল না। 55 মিনিটে গর্ডন যখন গোল করে ইংল্যান্ডকে এগিয়ে নেন, তখন কিন্তু
এই স্টেডিয়ামে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়, কেননা এখানে ইংল্যান্ডের সমর্থক থাকলে পরেও আর্জেন্টিনার সমর্থক বেশি এবং তারা কিন্তু একেবারে চুপসে গিয়েছিল। পক্ষান্তরে তুলনামূলক কম ইংল্যান্ডের সমর্থক থাকলেও তাদের উচ্ছ্বাস, তাদের গগন বিদারী চিৎকারে এই আটলান্টা স্টেডিয়াম যেন এক অন্যরকম পরিস্থিতি তৈরি হয়। তবে আর্জেন্টিনা এবার যেন শেষ মুহূর্তে সবকিছু করার জন্য সব জমে রেখেছে। 7 মিনিটের ঝড়ে কিন্তু লন্ড ভন্ড হয়ে গেছে এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট ইংল্যান্ড। একটা সময় মনে হচ্ছিল হয়তোবা আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা থেমে যেতে পারে, তবে এনজো ফার্নান্দেজ 85 মিনিটে, লাউতারো মার্টিনেজ 92 মিনিটে তার দুর্দান্ত একটি গোল এবং শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে। Enzo Fernández, un genio de Winner is Argentina. Increíble partidazo. Messi, te amo. This is how Argentina wins. What a cup! We have to suffer. If we don't suffer, ভক্তরা এখন প্রত্যাশা করছেন স্পেনের বিপক্ষে দুর্দান্ত একটা ম্যাচ হবে এবং আর্জেন্টিনা স্পেনকে হারিয়ে ব্যাক টু ব্যাক তারা শিরোপা নিশ্চিত করতে চান। লিওনেল মেসিরা নিশ্চিত করবে এমনটাই প্রত্যাশা তাদের। Cagones, solo los cagones los ingleses. La tienen red. Argentina in the final again, 2-time champion. the best thing I've ever seen. Go Argentina. Me sorprendió, la verdad. Los primeros 80 minutos estaba un poco triste, pero al final আর্জেন্টিনা তাদের এই পারফরমেন্সের ধারাবাহিকতা রেখে 19 জুলাইয়ের ফাইনালে স্পেনের বিপক্ষেও যদি একই পারফর্ম করতে পারে, কে জানে হয়তোবা আরো একটা বিশ্বকাপ উঠতেই পারে লিওনেল মেসির হাতে। আটলান্টা স্টেডিয়াম থেকে এস.এম. ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আর্জেন্টিনা দল আবারও বিশ্বকাপের ফাইনালে ওঠায় উল্লাসে মেতেছেন বাংলাদেশি সমর্থকরাও। রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় প্রিয় দলের খেলা উপভোগ করেন তারা। মেসির হাতে আরও একটি শিরোপা দেখার অপেক্ষায় আকাশি সাদা সমর্থকরা। এ যেন রূপকথার এক রাজ্য, আবার যেন কোনো থ্রিলার সিনেমার শেষ দৃশ্য। এভাবেও কি লেখা যায় জয়ের মহাকাব্য? তলানি থেকে উঠে দেশের কোটি আর্জেন্টাইন সমর্থককে উল্লাসে ভাসিয়ে আরও একটি অবিশ্বাস্য কামব্যাকের গল্প লিখল লিওনেল মেসির আর্জেন্টিনা। সেমিফাইনালে হার শব্দটাই অপরিচিত আল বিসেলেস্তেদের। চলতি আসরেও নেই পরাজয়, সেই বিশ্বাসেই রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হন সমর্থকেরা। কিন্তু 55 মিনিটে প্রতিপক্ষের গোলে মুহূর্তেই উৎসবের রং মুছে যায়, উচ্ছ্বাস রূপ নেয় নিস্তব্ধতায়। তখন মনে মনে ছাইড়ে দিছিলাম আর কি, যে ফেসবুকে ঢুকবো না, বাসায় যা চুপচাপ থাকবো আর কি, আশা ছেড়ে দিছিলাম। ইংল্যান্ড যখন একটা গোল দেয় তখন আমি একদম অলমোস্ট ভেঙে চুরে শেষ হয়ে গেছি ভিতর থেকে। তো তারপরও বিশ্বাস ছিল যে আমরা জিতবো, ইনশাল্লাহ এবার আমরা কাপ নিব। পুরা হতাশ হয়ে গেছিলাম আমরা, কিন্তু আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা জিতবো এবং জিতেছি। হার্টবিট অফ হয়ে গেছিল এক পর্যায়ে, তারপর যখন আমরা গোলটা দিছি তখন একটু শান্ত হয়েছি। তবে আর্জেন্টিনা তো জানে কিভাবে ফিরতে হয়। তাদের তো আছে মেসি, মার্টিনেজরা, যারা অসম্ভবকেও সম্ভব করার গল্প লিখতে জানেন। কেপারদের ম্যাচের কথা মনে পড়ে গেছে, যে ওই সেভগুলা ইজি গোলগুলা সেভ দিতেছিল। মানে গোল কি আজকেও জান প্রাণ দিয়ে ইংল্যান্ডের যে গোল কি, এত ভালো খেলা দেখি নাই। আমরা তো ফ্যান, আমরা তো ইমোশনাল হয়ে গেছিলাম একটা গোল খাওয়ার পরে। ভাবছিলাম ইংল্যান্ড অনেক স্ট্রং টিম, আর গোল দেওয়া হবে না, বাট ওরা নিজেদের মধ্যে বিশ্বাসটা রাখছে আর কি, ওরা পারছে। সেই ভরসার মান রাখলো দলটি। 85 মিনিটে এনজোর চোখ ধাঁধানো গোলে বাদ ভাঙা উল্লাসে সমর্থকেরা। এরপর যোগ করা সময়ে লাউতারোর গোলে রঙিন হয়ে উঠে রাত। ওদের মেবি এটা একটা প্ল্যান করে আসে যে ফার্স্টে একটা গোল দিবে, এরপর হচ্ছে ডিফেন্স করবে, তখন আরো বাকি গোলগুলো দিয়ে দিবে। 1000% শিওর ছিলাম যে আমরা জিতবো। ওয়ার্ল্ড কাপের যে একটা সারা আকর্ষণ, এটা আজকে মেসি দেখাই দিচ্ছে। শিরোপার খোঁজে এবার প্রতিপক্ষ স্পেন। এমন জয়ের পর আর ভয় নেই তাদের। স্প্যানিশ সমর্থকরাও প্রস্তুত দারুণ লড়াই উপহার দিতে। আর্জেন্টিনা খেলা ভালো, ওনারা মানে যে বিগত 2 ম্যাচ দেখলাম ভালো কামব্যাক করছে, ওনাদের জন্য মানে আর্জেন্টিনা টিমের জন্য শুভকামনা। আর্জেন্টিনা যে ম্যাচ বাইর করে আনছে, এরপরে ফাইনালে আর কারো কোনো টাইম নাই। এই রাত মনে করিয়ে দেয় আর্জেন্টিনা যতক্ষণ থাকে মাঠে ততক্ষণ গল্পের শেষ বাকি থাকে। এবার শেষ অধ্যায়ের অপেক্ষায় আকাশে নীল সমর্থকেরা। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ফাইনাল নিশ্চিত হওয়ায় বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকরা। নেচে গেয়ে বিজয় উদযাপন করেন তারা। বিভিন্ন এলাকা থেকে বের হয় আনন্দ র্যালি। সমর্থকদের আশা, টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতবে আকাশি নীলরা। স্মরণীয় করে রাখবেন মেসির বিদায়কে।
শ্বাসরুদ্ধকর লড়াই, শেষ বাঁশি বাজতেই আনন্দে ফেটে পড়েন আর্জেন্টাইন সমর্থকরা। নাচ, গান, স্লোগান আর বিজয় মিছিলে মেতে ওঠেন হাজারো আর্জেন্টাইন সমর্থক। ম্যাচের শুরু থেকে বড় পর্দার সামনে ভিড় করেন ফুটবল প্রেমীরা। খুলনা নগরীর হাদিস পার্ক, শিববাড়ি মোড়, খুলনা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে খেলা উপভোগ করেন সমর্থকরা। শেষ মুহূর্ত পর্যন্ত টান টান উত্তেজনার ম্যাচে জয় নিশ্চিত হতে উল্লাসে ফেটে পড়েন তারা। মেসি ইজ দ্য বেস্ট, মেসি ইজ দ্য বস, মেসি মেসি। আমরা যা এভাবে করে কামব্যাক করে ফিরতে পারি, আগের ম্যাচে আমরা দেখাই দিছি, সেটা আবারও প্রমাণ করে দিলাম আমাদের মেসি অল দ্য বেস্ট। আমরা এবারে বিশ্বকাপ নেব। আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স। আর্জেন্টিনা এমনই খেলে, আপনারা দেখছেন লাস্ট 3-4 ম্যাচ লাস্টের শেষে যে পারফরম্যান্সটা করেছে, যে কোনো মুহূর্তে আমরা ম্যাচ মুভমেন্ট করতে পারি, এটা প্রমাণ হয়ে গেছে এবং আমরা চ্যাম্পিয়ন হবো, এটা আশাবাদী। কেউ নেচে গিয়ে, কেউ বা প্রিয় দলের পতাকা হাতে বিজয় মিছিলে উদযাপন করেন প্রিয় দলের জয়। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। আবারও আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে বলে প্রত্যাশা সমর্থকদের। আজকে আর্জেন্টিনা যেটা খেলছে, এটা আর্জেন্টিনার বেস্ট খেলা। এই খেলা যদি ফাইনালে আমরা খেলতে পারি, স্পেন দাঁড়াইতেও পারবে না। গোল দিয়ে খেলা দিয়ে তারপরে কাপ নিতে হয়, ভাগ্যে নয়। আর্জেন্টিনা আজকে খেলার নৈপুণ্য দেখিয়েছে, মেসি দেখিয়েছে, ইনশাআল্লাহ আর্জেন্টিনা কাপ নেবে। রাজশাহীর বিভিন্ন মোড়ে মোড়ে বড় পর্দায় দেখানো হয় খেলা। ভুবুজেলা বাজিয়ে আর্জেন্টিনার জার্সি পরে প্রিয় দলকে সমর্থন যোগান তারা। শেষ বাঁশি বাজতে আতশবাজি ও পটকা ফুটিয়ে করেন জয় উদযাপন। আমরা আত্মবিশ্বাসী প্রথম থেকে, আমরা উইন হব আমরা জানি, আমরা কখনো আত্মবিশ্বাস হারাই না। গার্লফ্রেন্ড হতাশ করতে পারে কিন্তু মেসি হতাশ করতে পারে না, এটাই আমাদের জাদুকর মেসি। প্রথমে ব্রাজিল সাপোর্টারকে একটু খুশি করে তারপর আর্জেন্টিনা এইভাবে জিতে যায়, বুঝতে হবে। আমি তো হেড করি না, আমি হেড করি না, আমি জাস্ট আসছি, আমি আমার টিমকে সাপোর্ট করি। জয়ের পরপরই আনন্দে আত্মহারা হয়ে ওঠে বরিশালে আর্জেন্টাইন সমর্থকরা। সিটি কর্পোরেশনের উদ্যোগে শহরের বেলস পার্ক মাঠে আয়োজন ছিল বড় পর্দার খেলা দেখার। ব্রাজিল জার্সি পরেছি কারণ আমাকে এখন কাপ লাগে না, আমাকে 5টা অলরেডি আছে, তাই আমাদের কাপ লাগে না। আমরা আবার 36 বছর হইলে তখন কাপ নিব আর কি। ব্রাজিলের এই খেলায় কাজ কি তাদের, আমি এইটাই বুঝি না। এত পিতৃত্ব চেঞ্জ করতে কেন হবে? তাদের খেলা থাকতো তাহলে তারা আসতো। শিরোপার লড়াইয়ে ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন। তানজিল হাসনাত, সময় সংবাদ। এবার অন্য প্রসঙ্গ। মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ আর গণতান্ত্রিক অধিকার হরণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। সংসদ অধিবেশনে সরকার প্রধান বলেন, বাংলাদেশ হবে এমন একটি রাষ্ট্র যেখানে চরমপন্থার কোনো স্থান থাকবে না। বলেন, বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা একত্র করে একটি সর্বজনীন কার্ড চালুর উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশনের সমাপনী দিনে প্রধানমন্ত্রী স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও কর্মসংস্থান সহ বিভিন্ন খাতে সরকারের নেওয়া উদ্যোগ তুলে ধরেন। দেশের বৃহত্তর স্বার্থে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি। মুক্তিযোদ্ধাদের লিস্টে প্রণয়ন করা তারা। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ আর গণতান্ত্রিক অধিকার হরণ করতে পারবে না। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করবে না। মাননীয় স্পিকার, যে বাংলাদেশে চরমপন্থা কিংবা উগ্রবাদের কোন রকম ঠাঁই হবে না। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, গত 17 বছরে ঋণের বোঝায় জর্জরিত মানুষের পাশে দাঁড়াতে সরকার ও বিরোধী দল একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছে। রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে কাজ করার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। মাননীয় স্পিকার, জনশক্তি রফতানি ছাড়াও দেশের ভিতরে বিভিন্ন তথ্য প্রযুক্তি খাতে আমরা 10 লক্ষ কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা গ্রহণ করেছি। ফ্যামিলি কার্ড বিতরণ নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সারা দেশে 13 লাখ কৃষকের মধ্যে সুদসহ কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা একত্র করে একটি সার্বজনীন কার্ড চালুর উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। সমগ্র বাংলাদেশে 13 লক্ষ কৃষক যাদের ঋণ 10,000 টাকা ছিল, সুদ সহ সেই ঋণকে মওকুফ করে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, পর্যায়ক্রমিকভাবে আমরা সবগুলো, সেটি কৃষক কার্ড হোক, সেটি ফ্যামিলি কার্ড হোক, সেটি প্রবাসী কার্ড হোক, সেটি ইমাম মুয়াজ্জিম সাহেবদেরকে যে সম্মানী দেওয়া হচ্ছে সেটির কার্ড হোক,
সবকিছু আমরা ইউনিভার্সাল কার্ড নামে একটি কার্ডের ভিতরেই আমরা সবকিছু নিয়ে আসব। সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী আরও বলেন, রাজধানীর খেলার মাঠ ও পার্কে অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে উচ্ছেদ কর্মসূচি অব্যাহত রাখা হবে। শুধু ঢাকা নয়, অন্য সিটি কর্পোরেশনেও এই অভিযান চলবে। ধন্যবাদের সাথে তার কৃতজ্ঞতাও জ্ঞাপন। এদিকে বিরোধী দলের বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, গত 17 বছরে উন্নয়নের নামে বিপুল বাজেট হলেও তার সুফল সাধারণ মানুষ পায়নি, বরং সুবিধা গেছে নির্দিষ্ট কিছু গোষ্ঠীর হাতে। তবে জনগণের স্বার্থে সরকারের গঠনমূলক উদ্যোগে সহযোগিতার আশ্বাসও দেন তিনি। বছর বছর বরাদ্দ হয়েছে বাজেটে, কিন্তু সেই উন্নয়ন অধরা রয়ে গেছে। উন্নয়ন হয়েছে কিছু ব্যক্তির, কিছু গোষ্ঠীর। 7 জুন থেকে শুরু হওয়া বাজেট অধিবেশন শেষ হলো আজ। 26 কর্মদিবসের এ অধিবেশনে পাশ হয়েছে 10টি বিল। ধন্যবাদ আপনাকে। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। মানবিক বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 21 ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক তুলে দিয়ে সরকার প্রধান বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে এ খাতের সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে। প্রাথমিকের সিলেবাস পারিবারিক, সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধ শিক্ষার মতো বিষয়ে অন্তর্ভুক্ত হবে বলেও জানান প্রধানমন্ত্রী। গানের মতোই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তা বিতর্কের মধ্য দিয়ে আবারও জানান দিল তারা। পড়ালেখার পাশাপাশি নিজেদের তারা বিকশিত করছে কবিতা, নাচ, গান ও বিতর্কের মতো নানা চর্চায়। সেটা যদি হয় টাইম মেশিনে চড়ে অতীতে ফিরে যাওয়া। সকালে রাজধানীর চিন্ময়ত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন খুদে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট। অনুষ্ঠানে সারা দেশ থেকে বিভিন্ন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিত বিজয়ী শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেন সরকার প্রধান। সম্মাননা দেয়া হয় শ্রেষ্ঠ শিক্ষক, ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকেও। পরে শিক্ষা খাত নিয়ে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনাদের ট্রেনিং আরো কিভাবে বেটার করা যায়, কিভাবে আরো বেটার ট্রেনিং দেওয়া যায়, সেটির ব্যাপারে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। আমি আশা করি ইনশাআল্লাহ অতি শীঘ্র আমরা এই কাজটি শুরু করতে পারবো। মেয়েদের পড়ালেখার সুযোগ আরো বিস্তৃত করার জন্য আমরা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইনশাআল্লাহ ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি। 1 থেকে ক্লাস 5 পর্যন্ত সকল বাচ্চাকে আমরা নতুন স্কুল ড্রেস দেবো ইনশাআল্লাহ। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা চলছে যাতে মানবিক হয়ে গড়ে ওঠে শিক্ষার্থীরা। একটি জাতির জীবনে যদি এথিক্স এবং ভ্যালুস শিক্ষা থাকে, তাহলেই আমরা একটি শক্তিশালী, সুন্দর, ডিসিপ্লিন একটি জাতি হিসাবে আমরা গড়ে তুলতে পারবো। আগামী দিনে সিলেবাসগুলোর মধ্যে পারিবারিক ভ্যালুস বলেন, সামাজিক ভ্যালুস বলেন, ধর্মীয় ভ্যালুস বলেন, এইগুলোকে আমরা ইনক্লুড করতে চাই। শিক্ষক বৃন্দের কাছে আমার অনুরোধ থাকবে, আসুন আমাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে দয়া করে সাহায্য করুন একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে। এর আগে চিন্ময়ত্রী সম্মেলন কেন্দ্রে নিম গাছ লাগিয়ে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে এক নারকীয় হত্যাযজ্ঞের সূচনা হয় 16 জুলাই। এদিন পুলিশের গুলিতে নিহত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবু সাইদ ও চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। গুলির সামনে 2 হাত প্রসারিত করে আবু সাইদের মৃত্যুর ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, উত্তাল হয়ে ওঠে সারা দেশ। ছাত্রনেতারা বলছেন, 16 তারিখ আন্দোলনের বাঁক বদলের দিন ছিল। এদিন থেকেই নতুন গতি পায় আন্দোলন। 16 জুলাই সারা দেশেই ছাত্রদের উপর হামলা চালায় ছাত্রলীগ পুলিশ। এদিন সারা দেশে নিহত হয় 6 জন, আহত হয় কয়েকশো। উত্তাল জুলাইয়ের 16 তারিখের দিনলিপি তুলে ধরছেন সহকর্মী নাজমুল সালেহী। রাজাকারের নাতিপুতিরা পাবে, সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছেও প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। 14 জুলাই 2024 কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেয়া শেখ হাসিনার এই বক্তব্যে ফুঁসে ওঠে ছাত্র সমাজ। তাৎক্ষণিকভাবে বক্তব্য প্রত্যাহারের দাবি তোলে শিক্ষার্থীরা। রাত থেকে বিশ্ববিদ্যালয়ে জড়ো হতে থাকে তারা।
এক পর্যায়ে মধ্যরাতে হলের গেট ভেঙে রাজপথে নেমে আসে হাজার হাজার শিক্ষার্থী। ছাত্রলীগের বাধা উপেক্ষা করে তালা ভেঙেই বেরিয়ে আসে সবকটি হলের মেয়েরাও। সেদিনই প্রথম ব্যবহার করা হয় রাজনৈতিক স্লোগান। প্রথমবারের মতো শেখ হাসিনাকে স্বৈরাচারের তকমা দেয় ছাত্র সমাজ। আমরা যে গ্রুপ খুলে আন্দোলনে অংশগ্রহণ করলাম ছাত্রদলের পোর্শন থেকে তুলনামূলক জুনিয়ররা, ওই গ্রুপে আমরা বললাম তোমরা এমন একটা স্লোগান তৈরি করো আজকে রাতেই হাসিনাকে যেন স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করণ যায়। যেই স্লোগান তৈরি করো ওই স্লোগানে যেন স্বৈরাচার শব্দটা থাকে। তৎকালীন জিয়া হল ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক এবং ওই সমন্বয় কমিটির সহ সমন্বয়ক রিজভী আলম রাজু ভাস্কর্যে দাঁড়াইয়াই ওই গ্রুপেই স্লোগান দেয়, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, সংযুক্তি করে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এরপর আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করে আওয়ামী লীগ। 15 জুলাই সকাল থেকে শিক্ষার্থীদের দমনের হুমকি দিতে থাকে ছাত্রলীগ ও সরকারের মন্ত্রীরা। মুক্তিযুদ্ধের বাংলাদেশে রাজাকার যারা হইতে যাবে এদের কোনো দাবি মানা হবে না। আমাদের যেটা প্ল্যান ছিল সেটা হলো যে আমরা যারা হাসপাতালে হামলা করেছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা করব, যার ফলে ঢাকার কয়েকটা মহানগরী সেখানে যায় এবং তাদেরকে ধাওয়া দিয়ে তাদেরকে বের করে দেয়। 15 জুলাই রাতে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ফুঁসে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। ওই দিন হল থেকে বের করে দেওয়া হয় ছাত্রলীগ কর্মীদের। বোনদের উপরে আঘাত করা হয়েছে নৃশংসভাবে এবং তাদের উপরেও আক্রমণ করা হয়েছে। সেখানে কিন্তু সকল বাঁধন ছিন্ন হয়ে গেছে। ওই দিন রাতেই প্রত্যেকটি হলে সংগ্রাম শুরু হয় এবং প্রত্যেকটি হল থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা হয় চূড়ান্তভাবে। 16 তারিখ সকাল থেকে সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। দেশ জুড়ে শুরু হয় প্রতিবাদ প্রতিরোধ। এদিন সায়েন্স ল্যাব, নিউ মার্কেট এলাকায় আবারও হামলা করে ছাত্রলীগ। আবু সাঈদের সেই আত্মত্যাগ এবং তার যে বুক টান করে দুই হাত প্রসারিত করে গুলির সামনে এইভাবে দাঁড়ানো, এটা নিঃসন্দেহে একটা আমাদের জন্য আইকনিক বিষয় এবং পুরা ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে শক্ত অবস্থানের ভূমিকা রেখেছিল। এই দুইটা খবর যখন একসাথে পাই আমাদের মিটিং চলাকালীন অবস্থায়, তখন বলছে যে এই মুভমেন্ট আসলে আর এই কোটার মাঝে সীমাবদ্ধ নেই, আমাদের আসলে সামনের দিকে ভাবতে হবে। আসল গণঅভ্যুত্থানের স্পিডটি শুরু হয়েছিল 16 তারিখ, যেটি 15 তারিখের ঘটনার প্রেক্ষাপট থেকে 16 তারিখে শুরু হয়েছিল। 16 তারিখ রাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এক প্রজ্ঞাপনে বন্ধ করে দেয় দেশের সকল বিশ্ববিদ্যালয়। হল খালি করার নির্দেশনা দেয় প্রশাসন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। 24-এর 16 জুলাই কোটা আন্দোলনে চট্টগ্রামে ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম সহ 3 জন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর পরেই পাল্টে যায় আন্দোলনের গতিপথ। মূলত এই দিনেই সরকার পতনের এক দফার সিদ্ধান্ত নেয় ছাত্র জনতা। ককটেল বিস্ফোরণ এবং গোলাগুলির রণক্ষেত্রে পরিণত হয় নগরীর মুরাদপুর এলাকা। আহত হন অর্ধশতাধিক। মৃত্যুর 2 বছর পেরিয়ে গেল চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম সহ অন্য শহীদদের হত্যার বিচার না হওয়ায় হতাশ পরিবার। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। ককটেল বিস্ফোরণ আর গোলাগুলিতে রণক্ষেত্র। মুহূর্তেই 3 জনের মৃত্যু পাল্টে দেয় জুলাই আন্দোলনের গতিপথ। বিকেল 3টায় শিক্ষা বোর্ডের সামনে 2 পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ককটেল বিস্ফোরণে পরিণত হয় রণক্ষেত্রে। 3:30টার দিকে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মোহাম্মদ উমর ফারুক। ওয়াসিম একটা চট্টলার কিংবদন্তির নাম। ওয়াসিম চলে গেছে, হাজার ওয়াসিম এখনো রাজপথে। ওয়াসিমরা শিখিয়ে গেছে কিভাবে রাজপথে থাকতে হয়, কিভাবে সংগ্রামের কথা বলতে হয়, কিভাবে মানুষের দাবি আদায়ের কথা বলতে হয়। 16 জুলাই আসলে বাংলাদেশের প্রতিচ্ছবি তুলে ধরে যে এখানে রাজনৈতিক দলের কর্মীরা ছিল, অরাজনৈতিক দলের মানুষরা ছিল, স্টুডেন্টরা ছিল, শ্রমজীবী মানুষও ছিল। 16 জুলাইয়ের যে 3 জনকে আওয়ামী লীগ সরকার হত্যা করেছে, এটার মাধ্যমে পুরা বাংলাদেশের ছোট্ট একটা চিত্র ফুটে ওঠে। কক্সবাজারের পেকুয়ায় ছাত্রদল নেতা শহীদ ওয়াসিমের ঘর জুড়ে নানা স্মৃতি। রুখে দাঁড়াও বাংলাদেশ, ছাত্র সমাজ সহ 16 জুলাইয়ে দেয়া নানা ফেসবুক স্ট্যাটাস। জুলাই শহীদদের স্মৃতি ধরে রাখবে সরকার, এমন প্রত্যাশা তার বাবার। আমরা আমাদের ছেলে মেয়েদের কোনো বিচারের অগ্রগতি দেখি নাই। আমি দেশবাসীর কাছে, সরকারের কাছে আমার বিচারের
কতটুকু হয়েছে আমরা জানতে চাই। কোটা বিরোধী আন্দোলনের আগে ভারতের শিলংয়ে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করতে যান ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। আর সাবেক নগর বিএনপি সভাপতি ও বর্তমান মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের কর্মী ছিলেন তিনি। তার নির্দেশনায় জুলাই আন্দোলনে মাঠে ছিলেন ওয়াসিম। মেয়র বলেন, নতুন বাংলাদেশে ওয়াসিমের অবদান ভোলার নয়। সে যে এই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল, এ থেকে বোঝা যায় সে একজন অকুতোভয় সৈনিক এবং তার পদাঙ্ক অনুসরণ করে সেদিন 6 জন মৃত্যুবরণ করেছিল। আপনারা জানেন পুরো বাংলাদেশে 16 জুলাই 3 জনেই চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম কলেজের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সমাজবিজ্ঞানের শিক্ষার্থী ছিলেন শহীদ ওয়াসিম আকরাম। উত্তাল সময় 24-16 জুলাই মুরাদপুরের এই জায়গায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ওয়াসিম, শান্ত ও ওমর। মূলত সেদিনই আন্দোলন সরকার পতনের এক দফা আন্দোলনে রূপ নেয়। শহীদ পরিবারের দাবি, জুলাই শহীদদের যেন ভুলে না যায় বাংলাদেশ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। কোটা বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত প্রথম শহীদ আবু সাইদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। মৃত্যুর 2 বছরেও এই বীর যোদ্ধার স্মৃতি সংরক্ষণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তেমন কোনো উদ্যোগ না নেয়ার শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আর শহীদ আবু সাইদের বাবা মায়ের দাবি, ছেলে হত্যাকারীদের বিচারের রায় দ্রুত কার্যকরের। ছেলে হারানোর 2 বছরেও শোক কাটিয়ে উঠতে পারেনি সাইদের বৃদ্ধ মা বাবা। দাবি, দ্রুত ছেলের হত্যাকারীদের বিচারের রায় কার্যকরের। আমার মনটা যে কি আমরা চাকরি মানুষ দেখা জিনিস না দেখাবো, আমার মনটা কেঙ্গা করে। আমার ছেলে নাই, আমার দুটি থাকে কি না থাকি আমার এটাই মনে পড়ে। নির্মম ভাবে বুকত গুলি করছে, গুলির পর ছেলে পড়ে গেছে, ওদের ঘিরে যেন ফাঁসি কাস্টমে ঝুলাই। আবু সাইদের আত্মত্যাগকে প্রজন্মের পর প্রজন্মের কাছে পৌঁছে দিতে তার স্মৃতি সংরক্ষণের দাবি জানান সহযোদ্ধা ও সহপাঠীরা। বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন পুলিশের গুলির সামনে, তিনি যদি না দাঁড়াতেন বা শহীদ না হতেন, আমরা নতুন বাংলাদেশ পেতাম না। মৃত্যুর আজকে 2 বছর হয়ে গেল, এখন পর্যন্ত তাকে স্মরণীয় করে রাখতে যে ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা রাষ্ট্র কর্তৃক নেবার কথা, সেটি এখনও স্থবির অবস্থায় রয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, শহীদ আবু সাইদের স্মৃতি সংরক্ষণে এরই মধ্যে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। আবু সাইদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবু সাইদের গেট স্মৃতিস্তম্ভর কাজটাও নতুন করে করব এবং আবু সাইদের নামে একটা হল নির্মাণ করা হবে, সেটা আমার পরিকল্পনার মধ্যে আছে। এই সকল অ্যাক্টিভিটিসগুলো আমরা অ্যালাইভ করে রাখবো, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এটা দেখতে পারে যে জুলাই গণঅভ্যুত্থানে আবু সাইদের কি ভূমিকা ছিল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকার সেই দৃশ্য আজও প্রেরণা আর ইতিহাসের পাতায় লেখা এক চিরজাগ্রত প্রতিবাদের প্রতীক হয়ে আছে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিচয় শনাক্ত করে গেজেটভুক্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। তিনি জানান, শহীদদের শনাক্ত করার পাশাপাশি হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে। রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের গণকবর পরিদর্শন শেষে তিনি বলেন, ঢাকার মাতোয়াইল, জুরাইন, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জেও গণকবরের সন্ধান পেয়েছে তদন্ত সংস্থা। 24 জুলাইয়ের কোটা সংস্কারের দাবি থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। আন্দোলন দমনের নামে চলে নির্বিচারে হত্যাকাণ্ড, হামলা। তৎকালীন আওয়ামী অস্ত্রধারী ক্যাডাররা হত্যা, হামলার পাশাপাশি গুম করে লাশও। অভিযোগ আছে, ঠিকানা জানার পরেও অজ্ঞাত পরিচয় দেখিয়ে দাফন করা হয়েছে অনেক লাশ। স্বৈরাচার সরকারের কারণে তাদেরকে বেয়ারিশভাবে দাফন করেছে। তারা কেউ বেয়ারিশ না, তারা সবাই ওয়ারিশ। আমার ভাইয়ের নাচ আমরা পায়ে দিবেন, আমার ভাইয়ের একটা হাড্ডি যদি থাকে আমি গ্রামের বাড়ি নিয়ে আমি দাফন করবো। আমি কবর নেই, আমার ভাইয়ের কবর নাই। এটা কবরটা দিয়ে ফাইটে রয়েছে, আমি চিকিৎসা পড়লাম যে এই যে আমরা গাছ, এইটাই আমার ছেলের কবর। তারপরে আমি পড়তে বিশুদ্ধবাড়ি চলে যেতাম, কেউ আমার বাড়িতে আটকে রাখতে হতো না। জুলাই হত্যাকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে প্রতিবেদন দেয় জাতিসংঘ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান আইন কর্মকর্তার দাবি, নতুন করে গণকবরের সন্ধান মিলেছে। সব মরদেহ শনাক্তের পর প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। জুলাই শহীদ কয়জন, এইটি আমরা এবং নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে কতগুলো, এইগুলি যখন আপনি যোগফল দেখবেন তখন দেখবেন যে 1400 থেকে বেশি হয়ে যেতে পারে। কিন্তু যেটা জাতিসংঘের যে প্রাথমিক একটা রিপোর্ট ছিল যে 1400 শহীদ,
আমরা আমাদের ইনভেস্টিগেশন আমরা ধারণা করছি যে শহীদের সংখ্যা আরও বেড়ে যেতে পারে। জানান জুলাই আন্দোলনে কিছু মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার তথ্য পাওয়া গেছে, তদন্ত চলছে সে বিষয়েও। নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে অনেকগুলো মানুষকে। ওই হাসপাতাল কর্তৃপক্ষ, আবারও বলছি, সেই হাসপাতাল কর্তৃপক্ষ যারা ওই সাথে সংশ্লিষ্ট আছেন এবং যাদেরকে ভাসিয়ে দেওয়া হয়েছে এই বিষয়ে আমরা জোরালো তদন্ত কাজ চলছে। যারা শহীদ হয়েছিল তাদেরকে আমরা শনাক্ত করতে পেরেছি, তাদের গেজেটভুক্ত হয়েছে। প্রত্যেকটি গণকবরে আমাদের যে ডিএনএর মাধ্যমে আমাদের সেই শহীদদের লাশ শনাক্তকরণের জন্যে আমাদের ইনভেস্টিগেশনের পক্ষ থেকে আমরা সেইভাবে কাজ করেছি। অনেকে ডিএনএ টেস্টের মাধ্যমে আমরা কিছু কিছু রিপোর্ট আমরা পেয়েছি, আরও আমাদের তদন্ত অব্যাহত আছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িত সবার বিচার নিশ্চিত করা হবে বলেও জানান আইসিটির প্রধান কৌশলী। তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে। জেমসন মাহবুব, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার আপিলের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত স্মরণগাথায় জুলাই বিপ্লবের দিনগুলি শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, বিচার এবং সংস্কার বাস্তবায়নের মাধ্যমে বিএনপি সরকারও জুলাই আন্দোলনের চেতনা ধারণের প্রমাণ দিতে হবে। শেখ হাসিনার মামলার আপিলের রায় যখন হয়েছে, আপিল করার সুযোগ ছিল 30 দিন। সেই 30 দিনে শেখ হাসিনার পক্ষ থেকে কেউ আপিল করে নাই, ফলে শেখ হাসিনার মামলার রায় কোনো আপিলের সুযোগ নাই। এবং আমরা আশা রাখি সুপ্রিম কোর্ট, মহামান্য আদালত কমপ্লিট জাস্টিস হিসেবে শেখ হাসিনার যে ফাঁসির রায়, সেই রায়কে বহাল রেখে সেটাকে কার্যকরের ঘোষণা দেবে। তিনি আশা মাত্র এই দেশ বিচারের ব্যাপারে অগ্রগতি চাই এই সরকারের কাছ থেকে। দ্বিতীয়ত, সংস্কারের প্রশ্নে আমরা মনে করি বর্তমান সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে এদেশের গণ অভ্যুত্থানকামী, পরিবর্তনকামী মানুষের সাথে প্রতারণা করেছে। ভোরের সময় আরও থাকছে, খুলনায় বেড়েছে গুলি, খুন, সহিংসতা সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। গত 6 মাসে খুন হয়েছেন 43 জন। মাদক কেন্দ্রিক বিরোধ বেশি, অপরাধের উৎস বন্ধের তাগিদ বিশ্লেষকের। আওয়ামী লীগের ভাগ্য আইনে নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোনো দলের রাজনীতি নিষিদ্ধের ইচ্ছা নেই সরকারের। দেশে ফিরলেই শেখ হাসিনার রায় কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। যদি আপিলের সুযোগ থাকে সেটি আদালত দেখবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণ অভ্যুত্থানের বাগবদলের দিন অনুষ্ঠানে মন্ত্রী জানান, সংবিধানের 47 ধারা অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা সম্ভব। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা ঠিক হবে না উল্লেখ করে তিনি বলেন, তাদের ভাগ্য নির্ধারিত হবে মাফিয়া দল হিসেবে। 24-এর গণ অভ্যুত্থানকে স্মরণ করে সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাইয়ের কৃতিত্ব কারো একার নয়। 15 জুলাই আমি তখন নির্বাসনে, কিন্তু আমার সমস্ত মনোযোগ, আমার সমস্ত আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যাবে। তদন্ত পরিচালনা করা হচ্ছে, তাদের বিরুদ্ধে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের মুখোমুখি করা যাবে। বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 47-এ সেটা বলা আছে, ব্যক্তি এবং সংগঠন উভয়েরই বিচার করা যাবে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে। সুতরাং বাংলাদেশের সকল কিছুরই হিসাব নেওয়া হবে, ন্যায় বিচার নিশ্চিত করা হবে। ঢাকাকে বাসযোগ্য করতে সিটি কর্পোরেশনকে নগর সরকারে রূপান্তর করতে চায় সরকার। বুধবার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সেমিনারে প্রধানমন্ত্রীর এমন পরিকল্পনার কথা জানায় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ঢাকাকে বাঁচাতে রাজনৈতিক মতবিরোধের ঊর্ধ্বে উঠে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। বুড়িগঙ্গার তীরে 1610 সালে ঢাকা শহরের গোড়াপত্তন। 400 বছর ধরেই বাড়ছে নগরীর পরিধি। জাতিসংঘের 2025 সালের তথ্য অনুযায়ী ঢাকায় 3.5 কোটির বেশি মানুষের বসবাস। শহর থেকে মহানগরীতে রূপ নিলেও বাসযোগ্যতার মানদণ্ডে ঢাকার অবস্থান তলানির দিকে। প্রতি বর্ষা মৌসুমেই জলাবদ্ধতায় নাকাল নগরবাসী। বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে বিস্তর প্রশ্ন। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ঢাকা উত্তর সিটির সেমিনারে অংশ নিয়ে নগর ব্যবস্থাপনায় নানা জটিলতার কথা তুলে ধরেন সেবাদাতা সংস্থার প্রতিনিধিরা। হাতিরঝিল করার উদ্দেশ্য ছিল যে একটা সুন্দর পরিবেশ, এখান থেকে অক্সিজেন আসবে, এখান থেকে মানুষ একটা ভালো পরিবেশ পাবে,
কিন্তু আপনারা কি দেখছেন যে আজকে হাতিরঝিলের কি অবস্থা? কারণটা কিন্তু অনলি এই বর্জ্য ম্যানেজমেন্ট। এই মহানগরী জনগণের নগর এবং এই জনগণকে নিয়ে কাজ না করলে টোটাল যে সফলতা এটা পাওয়াটা অনেকটা দুর্বিষহ। দীর্ঘদিনের সমস্যা নিরসনে সময় প্রয়োজন হলেও এখন থেকেই সচেতনতা তৈরির কাজ জোরদারের তাগিদ নীতি নির্ধারকদের। দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে উঠতে আমাদের সময় লাগবে। আমাদের যে ফেইলিওরগুলো রয়েছে সেই ফেইলিওর থেকে আমাদের লেসন নিতে হবে এবং সামনের দিনে যে যাত্রা সেই যাত্রাটা আমাদের অব্যাহত রাখতে হবে। একটি নতুন শহর গড়ার লক্ষ্য নিয়ে আমাদের সবচেয়ে বড় যে বিষয়টি দরকার সেটি হচ্ছে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার। সেবাদাতা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের জটিলতা কাটাতে নগর সরকার গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন স্থানীয় সরকার মন্ত্রী। বলেন, বুড়িগঙ্গা তুরাগ বাঁচাতে না পারলে ঢাকাকে বাঁচানো যাবে না। আমরা যদি এই সিটি কর্পোরেশনগুলোকে একটা গভর্নমেন্টে পরিণত করতে না পারি, সরকার হয়েছে এবং সেই নিয়ন্ত্রণ করবে অন্যান্য ডিপার্টমেন্টগুলোকে যেগুলো ঢাকা শহরের জন্য প্রয়োজন, তা না হলে এই সমস্যার সমাধান সহজে হবে না। আমরা এটাকে নিয়ে সিরিয়াসলি চিন্তা করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও অত্যন্ত সিরিয়াস, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে যে আমরা এই বুড়িগঙ্গাকে আমরা ঠিক করার কোনো চেষ্টা করতে পারি না, আমরা তুরাগকে ঠিক করার চেষ্টা করতে পারি, কারণ ঢাকা শহর বেঁচে থাকবে কিন্তু এই নদীগুলোর উপরে। পরিচ্ছন্ন দেশ গড়তে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা থেকেই সচেতনতা তৈরিতে জোর দেন স্থানীয় সরকার মন্ত্রী। জনসচেতনতা সৃষ্টি করে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। দুঃখ প্রকাশের পরও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। পদযাত্রা নিয়ে সচিবালয় এলাকায় পৌঁছালে ব্যারিকেড দিয়ে কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। পরে শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেন তারা। এদিকে সড়ক অবরোধ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে বুধবারও পদযাত্রা করে আন্দোলনরত এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। বুধবার দুপুরে পূর্ব ঘোষিত কর্মসূচি নিয়ে সায়েন্স ল্যাব মোড় থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা করে তারা। পরে শিক্ষা ভবন মোড়ে পুলিশের ব্যারিকেডে আটকে যায় পদযাত্রাটি। সেখানে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা, তুলে ধরেন নিজেদের দাবি দেওয়া। কেমন শিক্ষামন্ত্রী পাইছি আমরা? আমরা কি মুরগি? আমরা কি ফার্মের মুরগি? উনি বলে যে আমেরিকান স্টাইলে পড়াশোনা করাবে। হ্যাঁ, আচ্ছা করাক, আমার তো সমস্যা নেই, করাক। উনি না করে এক্সাম দেয় আমেরিকান স্টাইলে, এগুলো কি? অনিশ্চয়ের ভিতরে আমাদেরকে থাকতে হয় কেন? আমরা তো এইচএসসি পরীক্ষার্থী, আমরা সিরিয়াস একটা এক্সাম, আমাদের তো জানতে হবে কালকে পরীক্ষা হবে কিনা। এ সময় শিক্ষার্থীদের দাবি জানাতে 5 জনের প্রতিনিধি দলকে শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার পরামর্শ দেয় আইন শৃঙ্খলা বাহিনী। কালকেও 20 জনকে ভিতরে নিয়ে গেছিল, কে গেছিল না কিনা? হ্যাঁ, যাওয়ার পরে কি করছে? বাইরের থেকে সুন্দর কাদা দিয়া দিছে একবারে, তাই না? এখন বাড়িতে মাছ, আজকেও কি আমার ভাইকে মার খাবো? হ্যাঁ, যদি কথা বলতে হয়, যেহেতু তোমরা একমত না, অবশ্যই তারা বাইরে এসে কথা বলবে, নাহলে আমরা রাস্তায় থাকবো। শিক্ষার্থীরা বলছে, নিজের বিদ্রূপ মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রী ক্ষমা চাইলেও দাবি পূরণ নিয়ে কোনো কথা বলেননি। এদিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনেও জড়ো হয় এইচএসসি পরীক্ষার্থীদের আরেকটি অংশ। এ সময় সড়ক অবরোধ করে নানান স্লোগান দেয় তারা। শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেন বেশ কয়েকজন অভিভাবকও। আমার বাচ্চারা আমি এত কষ্ট করে পড়াশোনা করাইছি, কিন্তু আমার বাচ্চা প্রশ্নটা যে এত হার্ড করছে, তার জন্য আমার বাচ্চারা A+ পাইব না। গাইডের কোনো প্রশ্নই নাই, তারা সব বাইরেতে বইটা প্রশ্ন করে বসেছে এরা। পরে তারা উত্তরার সড়ক ছেড়ে ট্রাক ও বাসে করে শিক্ষা ভবনের সামনে আন্দোলনরতদের সঙ্গে যোগ দেন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ভারী বর্ষণের কারণে যারা এইচএসসি পরীক্ষা দিতে পারেনি, চট্টগ্রাম বোর্ডের সঙ্গে অভিন্ন প্রশ্নে তারা পরীক্ষা দিতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সংসদে প্রশ্নোত্তরে মন্ত্রী জানান, এরই মধ্যে পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষায় ভুল প্রশ্ন প্রণয়নে দায়ী ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভুল প্রশ্নে শিক্ষার্থীরা পুরো নম্বর পাবে বলেও জানান তিনি। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। পদার্থবিজ্ঞান প্রথম পত্রে ভুল প্রশ্নপত্র প্রণয়নের দায়ী ব্যক্তিদের ইতিমধ্যেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। কিশোরগঞ্জের মিঠামইনে বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আহত হয়েছেন আরও একজন। এই ঘটনায় 3 জনকে আটক করেছেন পুলিশ। পূর্বশত্রুতার জের ধরে ঢাকা থেকে সন্ত্রাসী ভাড়া করে পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার রাতে মিঠামইন বাজার থেকে কামালপুর গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন সাময়িকভাবে পদ স্থগিত থাকা মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর। রাত 8:30টার দিকে কামালপুরে নিজ বাড়ির গেটে পৌঁছালে কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার ডান হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা হুট করে শুনলাম যে তার উপর নাকি আক্রমণ হচ্ছে। আমরা হসপিটাল তৎক্ষণাৎ গেলাম, গিয়ে দেখি তার অবস্থা খারাপ। মাত্র নামাজ করে শুইছি, এর মধ্যে আমার একজন ফোন দিছে যে জাহাঙ্গীর ভাইরে কোবাই লাইছে। এদিকে চাপাতি সহ এক হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। হামলায় 3 জন জড়িত এবং তারা সবাই ঢাকার বলে জানিয়েছে পুলিশ। প্রকৃত একজনকে আমরা সাথে সাথেই অ্যারেস্ট করেছি এবং তাকে আমাদের হেফাজতে নিয়েছি। তো আমরা যেটা জেনেছি যে এই 3 জনেই লোকাল নয়, এরা ঢাকা থেকে এসেছে, ঢাকায় থাকে, এদেরকে হায়ার করে আনা হয়েছে। সরকারি বেড়িবাঁধ থেকে গাছ কাটার অভিযোগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাহিদুল আলম জাহাঙ্গীরের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতির পদসহ দলের প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়। সময় সংবাদ, কিশোরগঞ্জ। বন্যায় সর্বস্ব হারিয়ে দিশেহারা দুর্গত মানুষ। ভাঙা ঘর বাড়ি মেরামত করে এখন ঘুরে দাঁড়ানোরই লড়াই। চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ায় মানবেতর দিন পার করছেন শত শত পরিবার। বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ করে দেবে সরকার। আর ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী বলেছেন, ত্রাণ নিয়ে অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না। বন্যায় ভেসে গেছে বেঁচে থাকার সম্বল। মাথা গোঁজার ঠাঁই নেই দুর্গত হাজারো মানুষের। গত 2 দিন ধরে বৃষ্টি না হওয়ায় চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ায় বিভিন্ন এলাকা থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র। আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে ফিরলেও এখনো লড়াই ঘুরে দাঁড়ানোর। পানি নেমে গেছে, কিন্তু ফুট কাদা ওখানে দেবাল সব পড়ে গেছে। পাশে নদীও গেছে, এই জন্য গাড়ি করে আসতে পারে না। এদিকে বাঁশখালীতে খাল খনন ও দুর্গত এলাকা পরিদর্শন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ পেলে ছাড় দেওয়া হবে না। আমরা অ্যাসেসমেন্ট পেয়ে গেলে তাদের গৃহ নির্মাণের জন্য মঞ্জুরি দিব এবং কাউকে আমরা ঢেউটিন দিয়ে সহযোগিতা করব। প্লাবিত মানুষের ক্ষেত্রে কোনো রাজনীতি নাই, যারাই দুর্গত তাদেরকে ত্রাণ দিতে হবে। রাঙামাটি বান্দরবানে বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। বান্দরবানে বন্যায় প্রায় 12,500 পরিবার ক্ষতিগ্রস্ত। শহরের বালাঘাটা এলাকায় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণ করে দেবে সরকার। বন্যার কারণে যাদের ঘরবাড়ি ভেঙে গেছে, প্রতিটি ঘরবাড়ি সরকারের উদ্যোগে আমরা ইনশাল্লাহ মেরামত করে দেব। হবিগঞ্জে কয়েকদিন ধরে প্লাবিত 35টি গ্রামের মানুষ চরম দুর্ভোগে দিন কাটছে হাজারো পানিবন্দী মানুষের। শনিবার 18 জুলাই থেকে 4 বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 17-18 তারিখে আমরা বিশেষ করে চট্টগ্রামে একটা ভারী বর্ষণ হতে পারে। চট্টগ্রাম ডিভিশন এর সাথে সাথে কোস্টাল বেল্টের কিছু এলাকা এবং আরও হচ্ছে ময়মনসিংহ, সিলেট, রংপুর এইসব জায়গায় ভারী বর্ষণ সম্ভাবনা আছে, তবে এটা খুব স্বল্পমেয়াদী। এদিকে লঘুচাপের কারণে কক্সবাজার, চট্টগ্রাম সহ 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। বন্যার পানি নেমেছে কিন্তু শুকায়নি কৃষকের চোখের জল। কক্সবাজারে 43,000 কৃষকের কাছে এই বন্যা কেবল ফসল নয়, কেড়ে নিয়েছে জীবিকার ভরসাও। তাদের দাবি ত্রাণ নয়, দ্রুত কৃষি পুনর্বাসন। আর কৃষি বিভাগ বলছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজ ও চারা সহায়তা দিয়ে দ্রুত চাষে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। 1 বছরের স্বপ্ন ছিল ইসমাইল মাহমুদের। 4 কানি জমিতে 8 লাখ টাকা ব্যয়ে চাষ করেছিলেন 3 ধরনের শাকসবজি, কিন্তু কয়েকদিনের বন্যায় ভেসে গেছে সেই স্বপ্ন। পানি নেমেছে, তবে জমি জুড়ে এখন শুধু পৌঁছে যাওয়া ফসল আর লোকসানের দীর্ঘ হিসাব। কলমি শাক, নারী শাক, পুঁই শাক সবগুলো নষ্ট হয়ে গেছে। এখন আমি কি করব? 8-9 লাখ টাকা খরচ করছি মাটি থেকে, সবগুলো নষ্ট হয়ে গেছে। ইসমাইলের মতো একই পরিণতি কক্সবাজার সদর, রামু, চকুরিয়া, পেকুয়া ও মাতামুহুরি এলাকার শত শত কৃষকের। সবজির ভান্ডার খ্যাত এই অঞ্চলের বিস্তীর্ণ কৃষি জমি টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যায়। 9 দিন পর পানি নেমেছে, কিন্তু মাঠ জুড়ে এখন শুধু নষ্ট ফসল আর অনিশ্চিত ভবিষ্যতের ছবি। কমপক্ষে 2-3 লক্ষ টাকার বীজ তেলা নষ্ট হয়ে গিয়েছে। পানি বন্যা
10 লাখ পর্যন্ত মানে হয় ক্ষতি। ধান চাউল শাক সবজি মাছ কাজ ভেঙে গিয়ে আর 8-10 হাজার দিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, এখনও মাঠে কৃষি কর্মকর্তাদের দেখা মেলেনি। তাদের দাবি ত্রাণ নয়, দ্রুত কৃষি পুনর্বাসন ও ঘুরে দাঁড়ানোর সুযোগ। একই সঙ্গে ভবিষ্যতে এমন সংকট এড়াতে সরকারের কার্যকর ও স্থায়ী পদক্ষেপ চান তারা। মাঠে কোনো কৃষি কর্মকর্তাকে দেখি নাই। অবশ্যই কৃষি কর্মকর্তা এবং যারা কৃষি অফিসার আছে তাদেরকে এগিয়ে আসা উচিত। আমাদের আসলে ত্রাণের দরকার নেই, আমরা সরকারের কাছে চাই যে আমরা যেন খুব দ্রুত ঘুরে দাঁড়াতে পারি। তবে কৃষি বিভাগের দাবি, ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের বীজ চারা সহায়তা দিয়ে দ্রুত পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই মুহূর্তে কৃষকদেরকে এই ক্ষতি পুষিয়ে নেওয়া যেটি আমার বলা হচ্ছে, যেহেতু আমাদের আমনের এখনও আমাদের সময় আছে, তাদেরকে হচ্ছে আগাম একটু বীজতলা করার জন্য খুব অতি তাড়াতাড়ি আমরা পরামর্শ দিচ্ছি। তথ্য বলছে, এবারের বন্যায় কক্সবাজারের 43,000-এর বেশি কৃষক এবং 4,211 হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। টানা বৃষ্টিতে বাজারে সবজির সরবরাহ কম, দাম বৃদ্ধি পাওয়ায় খুশি নন ক্রেতারা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি চলে যাচ্ছি সাতক্ষীরার বড় বাজারে। সেখানে আছেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি। আছি সাতক্ষীরার সবজি বাজারে। সাতক্ষীরায় টানা বৃষ্টিতে সবজির দাম কিছুটা বেড়েছে, 2 টাকা থেকে 20 টাকা কেজিতে বেড়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা, জানিয়েছে ক্রেতারা। এই সবজির বাজারে এখন বৃষ্টিতে পানি উঠে যাওয়ায় তারা সবজির সরবরাহ কমে যাওয়ার কারণেই এই সবজির দাম কিছুটা বেড়েছে বলে জানিয়েছে আমাদের কাছে ক্রেতা বিক্রেতা উভয়ই। আমাদের এখানে সবজি এখানে যে বেড়েছে, আমরা কাঁচা মরিচ 65 টাকা কেজি ছিল, সেটি 100 টাকায় দাঁড়িয়েছে। আপনার গাজরও ঠিক, পটল 12-13 টাকা, সে জায়গায় 20 টাকা হয়েছে। পেঁপে 8 টাকা থেকে 10 টাকা কেজি ছিল, সেটি 14-15 টাকা কেজিতে মানে হয়েছে। কুমড়াও 18 থেকে 20 টাকা কেজি ছিল, সেটি 30 টাকাতে দাঁড়িয়েছে। কচুর মুখী সেটাও আপনার 25 টাকা কেজি ছিল, তা 5 টাকা বেড়ে 30 টাকা হয়েছে। কলাও একই অবস্থা, 20 থেকে 25 টাকা কেজি ছিল এই বৃষ্টির আগে, সেটি 25 থেকে 30 টাকা দরে বিক্রি হচ্ছে। উচ্ছে সেটিও 20 টাকা কেজি ছিল, সেটি বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। লাউ 25-30 টাকা কেজি ছিল, সেটি বেড়ে 40 টাকা হয়েছে। ওল অবশ্য কিছুটা, ওলের দামটা কিছুটা কমেছে, বৃষ্টির পানির কারণে ওল পচে যেতে পারে, এইভাবে ওলের সরবরাহটা বেশি, যে কারণে এখানে সাতক্ষীরায় ওলের দামটা কিছুটা কমেছে। 100 টাকা কেজি ছিল, সেটি কমে 65 টাকা কেজিতে দাঁড়িয়েছে। টমেটোর বাজারটা কিন্তু একই আছে, 100 থেকে 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে সাতক্ষীরার এই বড় বাজারে। গাজর 95 টাকা থেকে 100 টাকা, সেটিও ওই একই দরে আছে। আমরা সব দিকেই আমরা দেখলাম যে সাতক্ষীরায় এই যে টানা বৃষ্টির কারণে যে সরবরাহ কমে যাওয়ায় সবজির দামটা যে এতটাই বেড়েছে যে ভোক্তারা কিছুটা অখুশি মানে জানিয়েছে আমাদেরকে। এই ছিল সাতক্ষীরার সবজি বাজার থেকে সর্বশেষ। যুক্ত ছিলাম সাতক্ষীরা থেকে। প্রায় 3 দশক ধরে পড়ে থাকা 11.5 কিলোমিটার খাল পুনঃখননের ফলে স্বস্তি ফিরেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার 2টি ইউনিয়নের মানুষের মাঝে। তারা বলছেন, কৃষিকাজের সেচ সুবিধার পাশাপাশি কৃষকের বর্ষা মৌসুমের জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি বৃদ্ধি পাবে মৎস্য চাষও। কুষ্টিয়ার খোকসা উপজেলার 2টি খালে 11.5 কিলোমিটার পুনঃখননের পাশাপাশি 2 পাশে বৃক্ষরোপণের কাজ চলমান। এর ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ সংকট দূর হওয়ায় ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন এই অঞ্চলের কয়েক হাজার প্রান্তিক কৃষক।
দুটি খালের পাশ দিয়ে প্রায় 600 হেক্টর জমি রয়েছে। বেশিরভাগ জমি খালের পানির প্রবাহের উপর নির্ভরশীল। এই প্রকল্পের ফলে জলবদ্ধতা ও সেচ সংকট দূরীকরণ হবে। পাশাপাশি বর্ষা মৌসুমে কৃষকের সোনালী পাট জাগ দেওয়া সহ মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে। খালটা দীর্ঘ 20 বছর যাবৎ অসংস্কার পর্যায়ে পড়েছিল। আমরা কোনো কাজকাম ঠিকমতো করতে পারতাম না। শুকনো মৌসুমে পানি থাকতো না খালে, আমরা কৃষকেরা প্রচণ্ড অভাবে পানির অভাব ভোগ করতাম। পাট নিয়ে আমরা খুব কষ্ট করছি, আপনার ধানের চাষ করা নিয়ে অনেক কষ্ট করেছি, পানি পাতাম না। এখন যা খালটা খরানো হতে আমাদের অনেক উপকার হয়েছে। পানি থাকবে, আমাদের পাট পচানোর সুবিধা হবে, আবার মাছও কম বেশি হবে পানি থাকবে। তলে অর্ধেক জমি পড়ে থাকে, এবার তো পানি থাকবে না, ওইগুলো লাগান যাবে। খুব উপকার আছে, দেশের জন্য খুব উপকার আছে। খুব অল্প সময়ের মধ্যে ড্রেজিংয়ের কাজ শেষ করে বৃক্ষরোপণ শুরু হবে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। 9 কিলো রাস্তার কাজ আমাদের শেষ হয়েছে খালখন। এখানে ড্রেজিংয়ের কাজ চলমান রয়েছে। এখানে 2 ইউনিয়নে আমরা ইতিমধ্যে কিছু ড্রেনেজ কাজ, পাইপ বসানো আর সাথে গাছের যেটা কাজ আমরা করব সেই গাছ ক্রয় করা হয়েছে। জেলা প্রশাসক অফিসের তথ্য মতে দুটি খাল খননে প্রায় 3.5 কোটি টাকা ব্যয় হয়েছে। এস.এম. রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। ভোরের সময় আরও থাকছে। সাতক্ষীরায় চিংড়ি ড্রেনের গুণগত মান পরীক্ষার ল্যাব থাকলেও নেই টেকনিশিয়ান। ক্ষতিগ্রস্তদের ঘের মালিক ও চাষিরা হারাচ্ছে আগ্রহ। দ্রুত চালুর দাবি। বছরের পর বছর কোটি কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে ড্রেন। রক্ষণাবেক্ষণেও ব্যয় হচ্ছে বিপুল পরিমাণ অর্থ, অথচ সামান্য বৃষ্টিতেই ডুবছে দেশের প্রথম শ্রেণীর পৌরসভা যশোর। বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান এবং আবাসিক এলাকায় দেখা দিচ্ছে তীব্র জলবদ্ধতা। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পনার ঘাটতি, অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণ আর খাল ড্রেন সংযোগের দুর্বলতায় প্রতি বছরই একই ভোগান্তির পুনরাবৃত্তি ঘটছে। তবে পৌর কর্তৃপক্ষের দাবি, সমস্যা চিহ্নিত করা হয়েছে, পর্যায়ক্রমে সমাধান করা হবে। আবুল কালাম আজাদের ছবি এবং জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। দেশের প্রাচীন ও প্রথম শ্রেণীর পৌরসভা যশোর, যেখানে পানি নিষ্কাশনে 9টি ওয়ার্ডে মোট ড্রেনের দৈর্ঘ্য 251.96 কিলোমিটার। এসব ড্রেনের প্রায় অর্ধেক শত কোটি টাকা ব্যয়ে পাকা করা হয়েছে। পাশাপাশি ড্রেন পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের জন্য বছরে 2 কোটির অধিক বরাদ্দ থাকে। বিপুল পরিমাণ টাকা ব্যয় হলেও স্বস্তিতে নেই পৌরসভার বাসিন্দারা। একটু বৃষ্টিতেই শহরের বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিশেষ করে 5 ও 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা পড়েন চরম ভোগান্তিতে। ঘরে বাইরে সর্বত্র দীর্ঘ সময় পানি জমে থাকায় বিপাকে তারা। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতি বছর কোটি টাকা ব্যয় হলেও পরিকল্পনার ঘাটতি, অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণ, খাল ড্রেন সংযোগের দুর্বলতায় প্রতি বর্ষা মৌসুমেই একই চিত্রের পুনরাবৃত্তি ঘটছে। সামান্য বৃষ্টি হলে আমাদের এলাকায় পানি জমে যায়। প্রত্যেকটা ঘরে পানি আছে, পানি ড্রেন থেকে ক্লিয়ার হচ্ছে না, ড্রেন জাম। অনেক মানুষজন রান্না বান্না করতে পারছে না, কেউ খাওয়া দাওয়া করতে পারছে না, অনেক কষ্টে আছে এলাকার লোকজন। তবে পৌর প্রশাসনের দাবি, শহরের যেসব এলাকায় বেশি জলাবদ্ধতা হচ্ছে সেগুলো এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে এসব সমস্যার সমাধান করা হবে। যশোর শহরের পানিটা যেখান থেকে বের হওয়ার ওই পথগুলোতে আসলে ব্যক্তিগত জায়গা দিয়ে পানিগুলো বের হতো আর কি। তো এই জায়গাটা আসলে কিভাবে ব্যক্তিগত জায়গাটা হয়তো বা অ্যাকুইজিশন করতে হবে, হয়তো অন্য কোনো কাজে অন্য কোনোভাবে তাদেরকে এই জায়গাগুলোতে কিভাবে আমরা কংক্রিটের হোক অথবা যে কোনোভাবে আমরা বড় ক্যানেল করে আর কি মুক্তেশ্বরী নদীতে আমরা নিতে পারি, সে কাজটা আমাদের করতে হবে। 14.72 বর্গ কিলোমিটার আয়তনের পৌরসভাটিতে প্রায় 4.5 লাখ মানুষের বসবাস। সময় সংবাদ, যশোর। 2334 কোটি টাকার সুয়ারেজ প্রকল্পের উদ্যোগ ছিল খুলনার আধুনিক পয় নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলার। কিন্তু পাইপ বসানোর পর খুঁড়ে রেখে যাওয়া অলিগলি আর উপসড়ক এখন নগরবাসীর বড় দুর্ভোগের কারণ। কোথাও 6 মাস, কোথাও 1 বছরের বেশি সময় ধরে রাস্তা সংস্কার না হওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। ওয়াসা ও সিটি কর্পোরেশনের সমন্বয়হীনতার খেসারত দিচ্ছেন সাধারণ মানুষ। তবে প্রকল্প সংশোধনের পর বিষয়টির সমাধানের আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন।
খুলনা মহানগরীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা আধুনিক করতে ২,৩34 কোটি টাকার সুয়ারেজ প্রকল্প বাস্তবায়ন করছে ওয়াসা। প্রকল্পের আওতায় ১৫ থেকে ৩১ নম্বর ওয়ার্ডে ২৭,০০০ বাড়িতে সংযোগ দিতে ২৫৫ কিলোমিটারের বেশি পাইপলাইন, ১২,৫০০ ম্যানহোল, ২টি শোধনাগার ও ৮টি পাম্প স্টেশন নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে প্রায় ২১৫ কিলোমিটার পাইপলাইন ও অধিকাংশ ম্যানহোলের কাজ শেষ হয়েছে। তবে উন্নয়ন কাজই এখন নগরবাসীর ভোগান্তির কারণ। পাইপ বসানোর পর ২ শতাধিক অলিগলি ও উপসড়কের বড় অংশই সংস্কার করা হয়নি। কোথাও ৬ মাস, কোথাও ১ বছরেরও বেশি সময় ধরে রাস্তা ভাঙাচোরা। সামান্য বৃষ্টিতেই কাদায় ডুবে যায় পথ, রিক্সা, ইজিবাইক ও অ্যাম্বুলেন্স চলাচল ব্যাহত হচ্ছে। বাজারের ভারী ব্যাগ কিংবা প্রয়োজনীয় সামগ্রী নিয়ে হেঁটেই পার হতে হচ্ছে বাসিন্দাদের। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন রোগী, শিক্ষার্থী, চাকরিজীবী, নারী ও বয়স্করা। গর্তগুলো যখন করেছে তখন বলছে আমরা ঠিক করে দেবো, এখনো কেন ঠিক হয়নি। রাস্তায় গাড়ি ঘোড়া চলতেছে না, এজন্য আমরা ব্যবসার ক্ষতি হচ্ছে। রাস্তায় কিছুই ঢুকে না, আমরা কোনো বের হইতেই পারি না। একজন অসুস্থ হলে এখন কি করে হসপিটালে নেবে? আমরা চাই যে রাস্তাটা দ্রুত হয়ে যাক। সড়ক সংস্কারের জন্য প্রকল্প থেকে খুলনা সিটি কর্পোরেশনকে ১১২ কোটি টাকা দেওয়া হয়। এর মধ্যে প্রায় ৯৮ কোটি টাকা ব্যয়ে প্রধান সড়ক সংস্কার হলেও অলিগলি ও উপসড়কের অনেক কাজ অর্থ সংকটে আটকে যায়। পরে দুই সংস্থার বৈঠকে সিদ্ধান্ত হয় যতগুলো সম্ভব সিটি কর্পোরেশন সংস্কার করবে, বাকিগুলো নিজস্ব অর্থায়নে মেরামত করবে ওয়াসা। এজন্য প্রকল্প সংশোধনের প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ১-২ মাসের মধ্যেই আমরা যে ছোট ছোট গলি যেগুলোতে জনদুর্ভোগ খুব বেশি, সেই কাজগুলো আমরা সঙ্গে সঙ্গে করে দেব। ছোট ছোট রাস্তাগুলোকে আমরা প্যাকেজ টেন্ডারের ভিত্তিতে আগামী ৮ তারিখের মধ্যে আমাদের এস্টিমেট হয়ে যাবে। তার পরের সপ্তাহে আমরা টেন্ডারে যাব এবং এই বর্ষা বন্ধ হলেই আমরা এই সব কাজ আমরা একযোগে রিপেয়ার ওয়ার্ক। প্রকল্পের কাজ ২০২৫ সালে শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বাড়িয়ে ২০২৭ সাল পর্যন্ত করা হয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন জিন্নাতারা যশোয়া। মেজবা, আপনাকে ধন্যবাদ। পলাতক শেখ হাসিনা ও আওয়ামী ঘনিষ্ঠ ব্যক্তিদের পাচার হওয়া ৭৬,০০০ কোটি টাকার সম্পদ অবরুদ্ধ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরের প্রতিবেদন এমন তথ্য জানিয়েছে। পাচার হওয়া এসব সম্পদ পুনরুদ্ধারে গঠিত কমিটি। এই সম্পদ পুনরুদ্ধারে দ্রুতই অগ্রগতির আশা করছেন বিএফআইইউ প্রধান। ভবিষ্যতে অর্থ পাচারকারীদের পরিচয় দেখা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিদেশে সম্পদ গোপন, জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে ৬টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। একই অভিযোগ রয়েছে আওয়ামী সরকারের ডজনের বেশি হাই প্রোফাইল ব্যক্তির নামে। পাচার হওয়া এসব সম্পদ পুনরুদ্ধারে গঠিত কমিটি বলছে, এখন পর্যন্ত ৬৭,০০০ কোটি টাকার সম্পদ অবরুদ্ধ করা হয়েছে, যার মধ্যে ৫৭,০০০ কোটি টাকা দেশে এবং বিদেশে রয়েছে ১৯,০০০ কোটি টাকা। ৭৬,০০০ কোটি টাকা আমাদের জব্দ করা হয়েছে। তার মধ্যে ৫৭,০০০ কোটি টাকা হলো আমাদের দেশের সম্পত্তির জব্দ এবং ১৯,০০০ কোটি টাকা হলো বিদেশের সম্পত্তির জব্দ। এবং আশা করি এই বছরের শেষ নাগাদ দেশবাসীকে আমরা একটা সুসংবাদ দিতে পারব। মঙ্গলবার দুপুরে ২০২৪-২৫ অর্থ বছরের প্রতিবেদন তুলে ধরে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। জানানো হয়, পাচার হওয়া সম্পদ ফেরতের অংশ হিসেবে বিভিন্ন দেশে এখন পর্যন্ত ২১টি এমএলএআর পাঠানো হয়েছে। রেড নোটিশ জারি হয়েছে ৯টি। ভবিষ্যতে সম্পদ পাচারকারীদের পরিচয় দেখা হবে না বলেও হুঁশিয়ারি দেন বিএফআইইউ প্রধান। আমাদের কাছে ব্যক্তির পরিচয় এটা মুখ্য বিষয় না, আমরা দেখি যে তার কার্যক্রমটা কি। এখন যাদের সাসপিশাস, যাদের কার্যক্রম আছে, যাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার মতো এলিমেন্ট যাদের আছে, তাহলে সেই ব্যক্তি যেই হোক না কেন সেটা আমাদেরকে ফ্রিজ করতে হবে। প্রতিবেদন বলছে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ৬৬,১৪৬ কোটি টাকার সম্পদ জব্দ করেছে যৌথ তদন্ত দল। কোনো দল, মত, কোনো ব্যক্তির দিকে আমরা তাকাবো। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সাতক্ষীরায় চিংড়ি রেণুর গুণগত মান পরীক্ষার জন্য ল্যাব থাকলেও নেই টেকনিশিয়ান, আর এতে প্রতি বছর মারা যাচ্ছে কোটি কোটি টাকার চিংড়ি। অকেজো ল্যাবগুলো চালুর দাবি ক্ষতিগ্রস্ত চাষিদের। ব্যবসায়ী সমিতি বলছে, বৈদেশিক মুদ্রা অর্জনকারী এই শিল্পকে বাঁচাতে চিংড়ি রেণু পরীক্ষার ব্যবস্থা না থাকায় চাষিরা আগ্রহ হারাচ্ছে। দক্ষ জনবল চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে, দাবি জেলা মৎস্য কর্মকর্তার। সাগর হোসেনের ছবিতে মমতাজ আহমেদ বাপির রিপোর্ট। সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ি সাতক্ষীরার প্রধান অর্থকরী মাছ।
এল্লার চরে চিংড়ি চাষ প্রদর্শনী খামারে চিংড়ি রেণুর গুণগত মান ও ভাইরাস পরীক্ষার জন্য গত ডিসেম্বরে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে দুটি ল্যাব বসানো হয়। তবে জনবলের অভাবে অযত্ন অবহেলায় পড়ে রয়েছে ল্যাব দুটি। নষ্ট হতে বসেছে কোটি টাকার ওষুধ ও যন্ত্রপাতি। ৫৫,০০০ ঘেরে ৩০০ কোটি টাকারও বেশি রেণু ছাড়া হয়। তবে এসব রেণুর গুণগত মান ও ভাইরাস পরীক্ষার সুযোগ না থাকায় চিংড়ি একটু বড় হয়েই মারা যাচ্ছে। প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘের মালিক ও চিংড়ি চাষিরা। অবিলম্বে জনবল নিয়োগ দিয়ে ল্যাব চালুর দাবি জানিয়েছে তারা। আমাদের এই রেণু আমাদের পরীক্ষা করে ছাড়ার কোনো লাইন পাচ্ছি না, আঙুল পানা হয়ে সব মারা যাচ্ছে। আমাদের এই এলাকায় কোনো পরীক্ষার কোনো ব্যবস্থা নেই। পরীক্ষা করে ঘেরে দিয়ে যেন আমরা মাছটা ভালো পাই বা আমাদের ব্যবসায় সফল হোক, এটা আমরা চাই। চাষি বাঁচলে আমরা ব্যবসায়ী বাঁচবো, আমরা ব্যবসায়ী বাঁচলে আপনি হাসারি মালিক বাঁচবেন। বাগদা চিংড়ি চাষ করে লসের কারণে অনেকে ধান চাষে, সাদা মাছ চাষে উদ্বুদ্ধ হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দক্ষ জনবলের জন্য চিঠি দেওয়া হয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তা। ল্যাবটি দ্রুত চালু করার জন্য আমরা আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। সাতক্ষীরাবাসী বিশেষ করে চিংড়ি চাষিরা এই ল্যাব থেকে তাদের যে সুবিধা সেটা তারা পায়। জেলা মৎস্য অফিসের তথ্য মতে সাতক্ষীরায় প্রায় ৬৮,০০০ হেক্টর জমিতে প্রায় ৫,৫০০ ঘেরে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪০,০০০ মেট্রিক টন। সময় সংবাদ, সাতক্ষীরা। মেহেরপুরের গাংনীতে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা বলছে পাউরুটি প্রায় মেয়াদোত্তীর্ণ ও গন্ধযুক্ত থাকে, অনেক ডিম ও কলাও পাওয়া যায় পচা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সরবরাহকারী প্রতিষ্ঠানকে তদারকি বাড়ানোর দাবি শিক্ষকদের। আর এ বিষয়ে কঠোর অবস্থানের দাবি প্রাথমিক শিক্ষা বিভাগের। ফয়সাল হোসেনের ছবিতে বেনিয়ামিনের রিপোর্ট। পহেলা জুলাই মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের দেয়া ১৩৩টি ডিমের মধ্যে ২০টি ডিম নষ্ট পাওয়া যায়। এ সম্পর্কিত গঠিত কমিটিতে উঠে আসে সত্যতা। শুধুমাত্র এই বিদ্যালয় নয়, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায়ই নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়ার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা বলছে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় আসা পাউরুটি প্রায়ই মেয়াদ উত্তীর্ণ ও গন্ধযুক্ত থাকে, অনেক ডিম ও কলাও পাওয়া যায় পচা, যার কারণে অনেক শিক্ষার্থী খেতে পারে না। শিশু খাদ্য সরবরাহের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার আহ্বান অভিভাবকদের। ডিম ওগুলো খারাপ হয় আর পাউরুটি প্রায় ডেট ওভার থাকে, অনেকের বমি হয় কিছু সময়। কালকে আমাদের ডিম ফেলে দিতে হয়েছে, অনেকে খেয়ে তা বমি করছিল। দয়া করে আপনারা জেনে হেসে 2 দিনের বেশি যাতে পাউরুটি না থাকে সেরকম সেই অবস্থায় দেবেন। আমার বাচ্চা আর কারোর বাচ্চা যেন না এই দিক খাই যেন অসুস্থ না হয়। শিক্ষকরা বলছেন খালি চোখে বেশিরভাগ সময় নিম্নমানের খাবার পরীক্ষা করা সম্ভব নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সরবরাহকারী প্রতিষ্ঠানকে তদারকি বাড়ানোর দাবি তাদের। তারা অনিয়ম করে, তারা ফাটা ডিম দিয়ে যায়, কখনো পচা ডিম দিয়ে যাচ্ছে। 100% যে এইগুলা ভালো কি এইগুলা একেবারেই যে খারাপ তাও আমরা বলতে পারছি না। উপজেলা পর্যায়ে মনে হয় এক তদারকি কমিটি থাকার দরকার। অভিযোগ অস্বীকার করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আর এ বিষয়ে কঠোর অবস্থানের দাবি প্রাথমিক শিক্ষা বিভাগের। ইতিপূর্বে না ভাই, আপনি এখন যেটা আমরা বলতেছেন এটা আমরা দেখান একটা যে আজকের ডেটে যে মালটা তারা যদি স্কুলে রেখে দেয়, এটা অনেক স্কুলে রেখে দিচ্ছে খাবার, মনে করেন থেকে যাচ্ছে, সেই খাবারগুলো পরবর্তীতে আনতেছে সামনে। অবশ্যই এটা প্রতিবেদন দিয়ে এটা নিশ্চিত করবো, বাতিলের বিষয়ে আমরা সুপারিশ করব। আমাদের এখানে তো কোনো আগেই বলছি কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। উনি দিলে ওনাকে তো আমি মানব না। আমি অবশ্যই এই প্রতিবেদনটা উপরে পাঠাবো। প্রতিবেদন পাঠিয়ে ওনার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে ব্যবস্থা নেবেন। স্কুল ফিডিং কার্যক্রমে দৈনিক দুধ, ডিম, কলা, বিস্কুট ও পাউরুটির মধ্যে যে কোনো দুটি খাবার দেওয়ার নিয়ম রয়েছে। গাংনী উপজেলার ১৬২টি বিদ্যালয়ে এ কার্যক্রম চলমান রয়েছে। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। রাজধানীর বংশালে সেলুনের এসি বিস্ফোরণে 10 জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান দগ্ধদের শ্বাসনালী সহ শরীরের সর্বোচ্চ 50% দগ্ধ হয়েছে। এদিকে আহতদের হাসপাতালে দেখতে গিয়ে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। অন্য সময়ের মতো মঙ্গলবার মধ্যরাতেও রাজধানীর বংশালের বিসমিল্লা হেয়ার কাট সেলুনে পুরোদমে কাজ চলছিল। তবে হঠাৎ বিকট শব্দে ঘটে বিস্ফোরণ। দগ্ধ হন ভেতরে থাকা 10 জন।
স্থানীয়দের ধারণা এসির কম্প্রেসার বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটেছে। দগ্ধদের 5 জনই ছিলেন সেলুনের কর্মচারী। ঘটনার পর তাদের উদ্ধার করে নেওয়া হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। খেলা দেখতেছিলাম যে কোন দিক দিয়ে আওয়াজ এসে আওয়াজে আমরা সবাই জিগায় দিই পাঙ্খা পাঙ্খা পড়ে গেছে। গ্লাসটা ভাঙছে, ভাঙার পরে দেখি দোয়ায় ভয়াবহ হয়ে গেছে। এসি থেকে হওয়ার পর পরের লোকজন ধরাধরি করে মানুষ মেডিকেল পাঠাইছে। তারও যে মুখের পুরা ফেসটা পুড়ে গেছে, হাত ব্যান্ডেজ করা আছে, হাতও পুড়ে গেছে। দগ্ধদের শ্বাসনালী সহ শরীরের সর্বোচ্চ 50% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। খবর পেয়ে আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান স্বাস্থ্যমন্ত্রী। এসি ব্যবহারে সচেতন হওয়ার তাগিদ তার। একজন 1%, একজন 50%-এর উপরে 50, আর বাকিরা 10 থেকে 20-25 এরকম আছে। যে বাতাসটা আউটফ্লো হওয়ার কথা, আসার কথা করে, এই বাতাসটা যখন একটুখানি এসির ভিতরে যখন এটা ঘুরতে ঘুরতে জমে হয়তো এটা থেকে গ্যাস হয়ে হঠাৎ করে ব্লাস্ট হয়ে যায়। অ্যান্ড এটা গভর্নমেন্ট কীভাবে ম্যানেজ করবে বলেন? এটা তো যার যার এসি তাকেই ম্যানেজ করতে হবে। এদিকে বুধবার ভোরে নারায়ণগঞ্জ ইপিজেটে অনন্ত অ্যাপারেলস নামে পোশাক কারখানার গোদামে ভয়াবহ আগুন লাগে। প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 9টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি মালিক পক্ষের। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। 150 বছরের পুরনো পৌরসভা, কিন্তু সেবার মান একেবারেই তলানিতে। ভাঙাচোরা সড়ক, কাঁচা ড্রেন, নেই পর্যাপ্ত সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা। বছরের পর বছর পৌর কর দিলেও প্রত্যাশিত সেবা পাচ্ছেন না ঝিনাইদহের মহেশপুরে পৌরসভার বাসিন্দারা। সড়ক সংস্কার, পাকা ড্রেন, সড়ক বাতিসহ নাগরিক সুবিধা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। লোটাস রহমান সোহাগের রিপোর্ট, ছবি তুলেছেন রামিম খান। ভাঙাচোরা রাস্তাঘাট, অকেজো সড়কবাতি আর ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা। প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন বাসিন্দারা। পৌরসভায় 3000 সড়কবাতি প্রয়োজন থাকলেও আছে মাত্র 2000, যার বড় অংশই আবার অকেজো। এতে রাত হলেই পুরো শহর যেন রূপ নেয় ভুতুরে নগরীতে। এছাড়া পর্যাপ্ত সুপেয় পানির অভাব নিয়ে রয়েছে পৌরবাসীর বিস্তর অভিযোগ। 1869 সালে ঝিনাইদহের সীমান্তবর্তী উপজেলা মহেশপুরে স্থাপিত হয় জেলার প্রথম পৌরসভা। 2004 সালের প্রথম শ্রেণীতে উন্নীত হলেও সেবার মান নিয়ে ক্ষোভের শেষ নেই স্থানীয়দের। রাস্তাঘাটের অবস্থা খুব নাজুক, রিক্সা ভ্যান যাতে খুব কষ্ট হয়। লাইনটা আছে আর ড্রেনটা নাই, আর ওই মাঝে মাঝে লাইট জ্বলে, মাঝে মাঝে জ্বলে নাই। খুব খারাপ অবস্থা যাওয়ার জন্য আমাদের গাড়ি ঘোড়া চালাতে পারছেন রাস্তায়, এত কষ্ট হচ্ছে। সড়ক বাতি জ্বলে না, রাস্তাঘাটের অবস্থা ভালো না। ড্রেনে এত জীবাণু থাকে, হালকায় পানিও যদি বাচ্চাদের পড়ে তাহলে এই জায়গায় জীবাণু ছড়াবে, চুলকানি হবে। নাগরিক দুর্ভোগের কথা স্বীকার করে পৌর কর্তৃপক্ষ বলছে, সেবার মান বাড়াতে ইতিমধ্যে হাতে নেওয়া হয়েছে বেশ কয়েকটি প্রকল্প। ড্রেনের ব্যবস্থাগুলো হয়ে গেলে আমরা রাস্তা পাকাকরণ, পাশাপাশি লাইটিং এবং বিশুদ্ধ পানি সরবরাহ সব ধরনের প্রকল্প আমাদের গ্রহণ করা হয়েছে। ময়লা ফেলার জন্য ডাম্পিং স্টেশন, তার জন্য আমাদের জায়গা নির্ধারিত হয়েছে, ওটারও প্রকল্প আমরা বাস্তবায়ন করব। 22 বর্গ কিলোমিটার আয়তনের মহেশপুর পৌরসভার বর্তমান বাসিন্দা প্রায় 50,000। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। গোপালগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় 5 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসন জানায়, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে বিজিবি। জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল শুরু দিচ্ছে বিজিবি। 2025 সালের 16 জুলাই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে প্রাণ হারান 5 জন। দিনটিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন শঙ্কায় জেলা জুড়ে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন এবং বসানো হয়েছে চেকপোস্ট। যানবাহনে তল্লাশির পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। কুমিল্লায় বহুল আলোচিত শিশু ইয়াসিন বলাৎকার ও হত্যা মামলার আসামি বিল্লাল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হান্নান এ রায় ঘোষণা করেন। মামলা সূত্রে জানা যায়, 2024 সালের 30 সেপ্টেম্বর চা ব্যবসায়ী আক্কাস মিয়ার 9 বছর বয়সী ছেলে ইয়াসিনকে বলাৎকার ও পরে হত্যা করে পুকুরে ফেলে রাখে বিল্লাল হোসেন। পরে নিহতের বাবা বিল্লাল হোসেনের নামে বুড়িচং থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি আদালতে রায় দেন।
সাক্ষীদের উপস্থিতি নিশ্চিত করে দ্রুত মাদক মামলার কার্যকর নিষ্পত্তি করার কথা জানিয়েছেন বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এক্ষেত্রে পুলিশের সহযোগিতার পাশাপাশি দৃষ্টান্তমূলক রায় নিশ্চিতে বিচারিক প্রক্রিয়ায় আইনজীবীদেরও সহযোগিতা কামনা করেন। প্রসিকিউশন বিভাগের আয়োজনে বুধবার বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাদক মামলার কার্যকর নিষ্পত্তি, প্রতিবন্ধকতা ও করণীয় শীর্ষক সেমিনারে তিনি কথা বলেন। বিচার বিভাগ, জেলা পুলিশ ও পাবলিক প্রসিকিউটরদের সমন্বয়ে এই সেমিনারে জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল বাসেদ বলেন, আইনের ফাঁকফোকর দিয়ে দাগী আসামিরা বেরিয়ে যাচ্ছে, যা প্রতিরোধ করতে হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স মানসিকতা নিয়ে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। মাদক মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে যে আমরা যে শর্ট ডেট দেওয়ার যে আলোচনাটা আসলো, যে রিসেন্ট মামলা, যে মামলাগুলো হচ্ছে সাক্ষী পাওয়া খুবই সহজ, সেই মামলাগুলো শর্ট ডেট দেওয়ার চেষ্টা করবেন আমাদের ম্যাজিস্ট্রেটরা। সেই ক্ষেত্রে হচ্ছে যে বারের সহযোগিতা প্রয়োজন, যে আপনারা আবার মানে 2 দিন পরে আবার 528-এর দরখাস্ত নিয়ে আসেন না আমার কাছে, যে এই বিচারক ভালো না, আমার মামলা কেন শর্ট ডেট দিচ্ছে, 3 দিন পর পর ডেট দিচ্ছে। শিথিলস্থিত সাক্ষী থাকে, সেই সাক্ষীগুলো যখন আদালতে আসে তাদের সঙ্গে তো সাধারণ পাবলিকের বা ওই আসামির কোনো শত্রুতা থাকে না। আপিলের ডিভিশন এই কথাটাই উদ্ধৃতি দিয়ে বলেছে যে তাদের সঙ্গে তো শত্রুতা দেখা যায় থাকে না। সেই কারণে ওই সাক্ষীকে আমরা কেন বিশ্বাস করব না? পুলিশের সাক্ষীকে বিশ্বাস করেও শাস্তি দেওয়া যাবে, সেইটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। ইরানের গভীর পাহাড়ের নিচে নির্মিত রহস্যময় পারমাণবিক স্থাপনা পিক্যাক্স মাউন্টেন আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই স্থাপনাটি ধ্বংসের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই নতুন করে প্রশ্ন উঠেছে, কেন এত গুরুত্বপূর্ণ এই গোপন পারমাণবিক কমপ্লেক্স? তেহরানের দক্ষিণের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার কাছেই অবস্থিত পিক্যাক্স মাউন্টেন। পাহাড়ের শত শত মিটার গভীরে শক্ত গ্রানাইট শিলার নিচে নির্মিত 2টি বিশাল টানেল কমপ্লেক্স নিয়ে গড়ে ওঠা এই স্থাপনাকে ইরানের সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক অবকাঠামোর একটি হিসেবে বিবেচনা করা হয়। গভীর ভূগর্ভে অবস্থানের কারণে প্রচলিত বাংকার বাস্টার বোমা দিয়েও এটি সম্পূর্ণ ধ্বংস করা কঠিন বলে মনে করেন সামরিক বিশ্লেষকরা। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, এই স্থাপনাটি গোপন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র হিসেবে ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে তেহরান। ভবিষ্যতে ইরানের পারমাণবিক কর্মসূচিকে আরও শক্তিশালী করতে পারে এটি। তবে ইরান শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে। তেহরান জানায় 2020 সালে শুরু হওয়া নির্মাণ কাজের উদ্দেশ্য কেবল উন্নতমানের সেন্ট্রিফিউজ সংযোজন ও উৎপাদন। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তারা পিক্যাক্স মাউন্টেন ধ্বংস করবেন, ইরানকে প্রস্তুত থাকতেও বলেন। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র স্থাপনাটির উপর নিবিড় নজর রাখছে এবং প্রয়োজন হলে শিগগিরই সেখানে নতুন হামলা চালানো হতে পারে। ট্রাম্পের এই মন্তব্য ওয়াশিংটন ও তেহরানের চলমান সামরিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে বলে মত বিশ্লেষকদের। নাদিম মারজান, সময় সংবাদ। ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টে নিজের শেষ প্রশ্নোত্তর পর্বে অংশ নিলেন কিয়ার স্টারমার। হাউস অব কমন্সে আবেগঘন বক্তব্যে নিজের রাজনৈতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করে পরবর্তী প্রধানমন্ত্রীর প্রতি পূর্ণ সমর্থনের অঙ্গীকার করেছেন তিনি। গণমাধ্যমগুলো বলছে, আগামী সোমবার ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহাম। 1 দশকের মধ্যে তিনি হতে যাচ্ছেন যুক্তরাজ্যের 7ম প্রধানমন্ত্রী। নানা বিতর্ক, ভুল সিদ্ধান্ত আর নীতি পরিবর্তনের চাপে গত মাসে পদত্যাগের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 2024 সালের সাধারণ নির্বাচনে লেবার পার্টিকে ঐতিহাসিক জয় এনে দিলেও মাত্র 2 বছরের মাথায় ডাউনিং স্ট্রিট ছাড়তে হচ্ছে তাকে। বিদায়ের আগে হাউস অব কমন্সে নিজের শেষ প্রশ্নোত্তর পর্বে অংশ নেন স্টারমার। পার্লামেন্টে দেয়া শেষ বক্তব্যে কিয়ার স্টারমার বলেন, প্রতিটি প্রধানমন্ত্রী জানেন যে একদিন তাকে এই মশাল অন্যের হাতে তুলে দিতে হবে এবং তার সেই দিনটি চলে এসেছে। 2 বছরের শাসনামলে দেশকে আগের চেয়ে ভালো অবস্থানে রেখে যাচ্ছেন দাবি করে নিজের ও লেবার সরকারের সব অর্জনের জন্য গর্ব প্রকাশ করেন তিনি। একই সাথে পরবর্তী প্রধানমন্ত্রীকে সব ধরনের সহযোগিতা করারও প্রতিশ্রুতি দেন স্টারমার। কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হতে যাওয়া অ্যান্ডি বার্নহাম এর আগে 9 বছর গ্রেটার ম্যানচেস্টারের মেয়রের দায়িত্ব পালন করেছেন। লেবার পার্টির 403 জন এমপির বেশিরভাগ এবং প্রধান ট্রেড ইউনিয়নগুলোর ব্যাপক সমর্থন পেয়ে অ্যান্ডি বার্নহামের নেতৃত্ব প্রায় নিশ্চিত হয়েছে। পার্লামেন্টে লেবার পার্টির একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় কোনো ভোট ছাড়াই আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে রাজা 3য় চার্লসের সাথে দেখা করবেন তিনি। এদিকে বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা
কেমি ব্যাডেনচ বিদায়ী প্রধানমন্ত্রীকে শুভকামনা জানানোর পাশাপাশি লেবার পার্টির ভবিষ্যৎ নিয়ে সতর্ক করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী পরিবর্তন কোনো জাদুকরি সমাধান নয়, বরং লেবার পার্টির সংকট হয়তো কেবল শুরু হলো। দেশের মূল সমস্যাগুলো সমাধান করতে হলে বার্নহামকে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে বলেও মন্তব্য তার। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ভারত যুক্তরাজ্যের বহুল প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি কার্যকর হয়েছে। এর মধ্য দিয়ে দুই দেশের হাজারো পণ্যে শুল্ক কমছে বা পুরোপুরি তুলে নেওয়া হচ্ছে। নয়াদিল্লি ও লন্ডনের আসা এই চুক্তি দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানে নতুন গতি আনবে। ভারতে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার একে দুই দেশের আধুনিক অংশীদারিত্বের জন্য ঐতিহাসিক মুহূর্ত বলে আখ্যা দেন। 3 বছরের দীর্ঘ আলোচনা, শুল্ক, ভিসা ও বাজারে প্রবেশাধিকার নিয়ে টানাপোড়েনের পর অবশেষে কার্যকর হল ভারত যুক্তরাজ্যের বাণিজ্য চুক্তি। দুই দেশের আশা, এতে বাণিজ্য ও বিনিয়োগে খুলবে নতুন দিগন্ত। বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে ভারত যুক্তরাজ্যের কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট বা সিইটিএ। বাণিজ্য চুক্তি কার্যকরের দিনই চেন্নাই, অমৃতসর, মুম্বাই ও জয়পুর সহ বিভিন্ন শহর থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রপ্তানি চালানের উদ্বোধন করা হয়। ব্রিটিশ কর্মকর্তারা বলছেন, এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে ব্যবসা হবে কম খরচে, আরও সহজ ও দ্রুত। চুক্তির আওতায় যুক্তরাজ্য প্রায় সব ভারতীয় পণ্যের ওপর শুল্ক তুলে দিয়েছে। তাই ভারতের 99% রপ্তানি পণ্য শূন্য শুল্ক সুবিধা পাবে। এতে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, জুতা, রত্ন ও অলংকার, সামুদ্রিক পণ্য, প্রকৌশল সামগ্রী, রাসায়নিক, কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত খাদ্য সবচেয়ে বেশি লাভবান হবে। অন্যদিকে ভারত ধাপে ধাপে ব্রিটিশ গাড়ি, চিকিৎসা সরঞ্জাম, বৈদ্যুতিক যন্ত্রাংশ, প্রসাধনী, চকলেট, সফট ড্রিঙ্কস, হুইস্কি, মাংস সহ বিভিন্ন পণ্যের ওপর শুল্ক কমাবে এবং আর্থিক, শিক্ষা, বিমা ও পেশাদার সেবা খাতে আরও বেশি বাজার উন্মুক্ত করবে। সিপস থেকে যুক্তরাজ্যে বর্তমানে প্রায় $350 মিলিয়ন অলংকার রপ্তানি হয়। শুল্ক তুলে দেয় এ রপ্তানি এবছরই দ্বিগুণ হতে পারে, কারণ ভারতীয় পণ্যে শুল্ক না থাকলেও চীন ও ব্যাংককের কিছু চালানে শুল্ক থাকবে। এতে উৎপাদনও বাড়বে। ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলছেন, এই চুক্তি দেশটির টেক্সটাইল, চামড়া, রত্ন ও অলংকার, প্রকৌশল, কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং উৎপাদন খাতের জন্য নতুন সুযোগ তৈরি করবে। পাশাপাশি তথ্য প্রযুক্তি, আর্থিক, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পেশাদার সেবা খাতও উপকৃত হবে। এছাড়া কাজের জন্য সাময়িকভাবে যুক্তরাজ্যে যাওয়া ভারতীয় পেশাজীবীরা 5 বছর পর্যন্ত ন্যাশনাল ইন্স্যুরেন্সে অবদান রাখার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাবেন। ভারত যুক্তরাজ্যের বাণিজ্য চুক্তি হল গোল্ড স্ট্যান্ডার্ড অফ ট্রেড ডিলস। এটি শ্রমবান্ধব, উৎপাদন বান্ধব ও প্রবৃদ্ধি বান্ধব চুক্তি। একই সঙ্গে এটি ভবিষ্যতের বাণিজ্য চুক্তিগুলোর জন্য একটি মডেল এবং উভয় দেশের ইতিহাসে কার্যকর হওয়া সবচেয়ে বড় ও উচ্চাভিলাষী আধুনিক মুক্ত বাণিজ্য চুক্তি। দুই দেশের সরকারের হিসাব অনুযায়ী দীর্ঘমেয়াদে এই চুক্তির ফলে 25.5 বিলিয়ন পাউন্ড পর্যন্ত দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়তে পারে এবং যুক্তরাজ্যের অর্থনীতিতে প্রায় 5 বিলিয়ন পাউন্ড যোগ হতে পারে। তবে কৃষির কিছু সংবেদনশীল খাত যেমন পোল্ট্রি, ডিম, চিনি ও দুগ্ধজাত পণ্যকে এই চুক্তির বাইরে রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে, বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তার সময় এই সমঝোতা ভারত ও যুক্তরাজ্যের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং উভয় দেশের ব্যবসা বাণিজ্যে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে। নাদিম মারজান, সময় সংবাদ। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। আগুন লোকালয়ের কাছে ছড়িয়ে পড়ায় এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে হাজারের বেশি বাসিন্দাকে। এদিকে আলজেরিয়ায় 4 দিনে শতাধিক দাবানলে পুড়ে গেছে মাইলের পর মাইল ফসলি জমি, প্রাণ হারিয়েছে বহু গবাদি পশু। অন্যদিকে স্কটল্যান্ডের হাইল্যান্ডসেও তীব্র দাবানলে বনাঞ্চল পুড়ে যাওয়ার পাশাপাশি হুমকির মুখে পড়েছে বিরল প্রজাতির বন্যপ্রাণী। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনতে রাতভর লড়াই চালিয়েছে দমকল বাহিনী। দেশটির মিলাস অঞ্চলে মঙ্গলবার বিকেলে শুরু হওয়া এই আগুন মুহূর্তেই লোকালয়ের কাছে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার স্থানীয় সময় সকাল থেকে 8টি অগ্নি নির্বাপক বিমান এবং 12টি হেলিকপ্টার নতুন করে অভিযানে অংশ নেয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সতর্কতা হিসেবে আক্রান্ত এলাকা থেকে 1000-এর বেশি মানুষকে এরই মধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
আফ্রিকার দেশ আলজেরিয়ার বেজাইয়া সহ বেশ কয়েকটি অঞ্চলে বুধবার ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। গত 4 দিনে দেশটির বনাঞ্চল, কৃষি জমি ও পাম বাগানে প্রায় 120 থেকে 130টি আগুনের ঘটনা ঘটেছে। আলজেরিয়ার সিভিল প্রোটেকশন বিভাগ জানিয়েছে তীব্র গরম ও প্রচণ্ড বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। দাবানলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু খামার, আগুনে পুড়ে মারা গেছে অসংখ্য গবাদি পশু। এদিকে স্কটল্যান্ডের হাইল্যান্ডস অঞ্চলের কেয়ার্নগর্মস ন্যাশনাল পার্কে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পর একটি গ্রামের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তীব্র দাবদাহ এবং শুষ্ক আবহাওয়ার কারণে স্কটল্যান্ড জুড়ে আগামী সোমবার পর্যন্ত দাবানলের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। তীব্র দাবদাহ মোকাবিলায় পোশাক বিধি বদলে ফেলেছে জাপানের রাজধানী টোকিও। কোটটাই নয়, এখন থেকে হাফ প্যান্ট আর স্নিকার্স পরে অফিস করতে পারবেন কর্মীরা। তাপপ্রবাহ মোকাবেলা, কর্মীদের স্বস্তি এবং বিদ্যুৎ সাশ্রয়ে নতুন করে আলোচনায় এসেছে টোকিও কুল বিচ কর্মসূচি। জুলাইয়ের এক তপ্ত সকালে সরকারি কর্মী তরু সুধা অফিসে এলেন পোলো শার্ট, হাফ প্যান্ট আর স্নিকার্স পরে। কোনো ফ্যাশন স্টেটমেন্ট নয়, বরং টোকিও মহানগর সরকারের নতুন কর্মসংস্কৃতির অংশ এটি। প্রচণ্ড গরমে কর্মীদের কোটটাই ছেড়ে হালকা ও আরামদায়ক পোশাক পরতে উৎসাহ দিচ্ছেন প্রশাসন, যাতে তাপের চাপ কমে এবং শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবহারও সীমিত রাখা যায়। শুরুর দিকে বিষয়টি একটু অস্বস্তিকর লাগতো, কারণ আমি অভ্যস্ত ছিলাম না, কিন্তু কয়েকবার এভাবে পোশাক পরার পর ধীরে ধীরে অভ্যাস হয়ে গেছে। আমার আশেপাশের আরো অনেক সহকর্মীও একই ধরনের পোশাক পরতে শুরু করায় সেই অস্বস্তিটাও ধীরে ধীরে কেটে গেছে। মঙ্গলবার টোকিওর তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এমন পরিস্থিতিতে কর্মীদের আরাম নিশ্চিত করতেই গুরুত্ব পাচ্ছে টোকিও কুল বিচ উদ্যোগ। পরিস্থিতির গুরুত্ব বুঝিয়ে বুধবার চলতি বছরে প্রথমবারের মতো টোকিও মহানগর এলাকায় হিট স্ট্রোক সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া সংস্থা। নাগরিকদের অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়া এবং প্রয়োজন হলে এয়ার কন্ডিশনার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। গত বছর ইতিহাসে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম পার করেছে জাপান। 2025 সালে গড় তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় 2.36 ডিগ্রি সেলসিয়াসের বেশি। তীব্র গরমে 1 লাখেরও বেশি মানুষ হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাই এবার শুধু সতর্কতাই নয়, পোশাকের ধরন বদলে গরমের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার পথও বেছে নিয়েছেন টোকিও প্রশাসন। শিউলি রোজা, সময় সংবাদ। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের 2 সপ্তাহের বেশি সময় পরও কাটেনি দুর্ভোগ। ধ্বংসস্তূপ সরিয়ে মৃতদেহ উদ্ধারে কাজ করে যাচ্ছে উদ্ধারকারী দল। রোগের প্রাদুর্ভাব ঠেকাতে আশ্রয় কেন্দ্রগুলোতে চালানো হচ্ছে বিনামূল্যে টিকাদান কর্মসূচি। ভূমিকম্পের আঘাতে গৃহহীন হয়েছেন 20,000-এর বেশি মানুষ। ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত উপকূলীয় শহর লা গুয়াইরায় এখনও চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। উদ্ধারকারী দল ভারী যন্ত্রপাতির সাহায্যে নিখোঁজদের মরদেহ উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে বহু পরিবার আশ্রয় নিয়েছেন অস্থায়ী তাঁবুতে, যেখানে অনিশ্চয়তায় দিন পার করছেন তারা। ভূমিকম্পের আঘাত থেকে বেঁচে ফেরা এক বাসিন্দা জানান, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা স্বজনদের পাশে শেষ মুহূর্ত পর্যন্ত ছিলেন তিনি। তবে উদ্ধার সহায়তা আসার আগেই মৃত্যু হয় স্বজনের। আরেক বাসিন্দা জানান, পরিবারের জন্য খাবার ব্যবস্থা করতে দুর্যোগের পর প্রথমবারের মতো নেমেছেন সমুদ্রে। আমি নিজের চোখের সামনে আমার দাদিকে মারা যেতে দেখেছি। তিনি যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, কিন্তু আমি একা কিছুই করতে পারিনি। আমি দাদির পাশেই বসেছিলাম। শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তাকে একা ছেড়ে যায়নি। আমরা এখনো এই ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। এখনো পুরো বিষয়টা নিয়ে আমরা আতঙ্কের মধ্যেই আছি। ভূমিকম্পের পর আজই প্রথম মাছ ধরতে নেমেছি। পরিবারের জন্য কিছু খাবারের ব্যবস্থা করার চেষ্টা করছি। ক্ষতিগ্রস্ত এলাকায় রোগের প্রাদুর্ভাব ঠেকাতে অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোতে বিনামূল্যে টিকাদান কর্মসূচি চালানো হচ্ছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন খাবার প্রস্তুত ও বিতরণ সহ প্রয়োজনীয় মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে। দেশটির জাতীয় পরিষদের সভাপতি জানান, 107টি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে 20,000-এর বেশি মানুষ অবস্থান করছেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 856টি ভবন। এছাড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 4,500 ছাড়িয়েছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। মোবাইল ফটোগ্রাফি ও স্মার্ট ডিভাইসে নতুন চমক দেখিয়েছে হুয়াওয়ে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে উন্মোচন করেছে পুরা 19 সিরিজ, যেখানে রয়েছে শিল্পের প্রথম 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। পাশাপাশি এসেছে ফ্রি ক্লিপ 2S ইয়ারবাড এবং ম্যাটপ্যাড ট্যাবলেট।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে আয়োজিত ফ্ল্যাগশিপ পণ্য উন্মোচন অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল হুয়াওয়ের পুরা 90 সিরিজ। এটি প্রতিষ্ঠানটির নতুন প্রজন্মের ফ্ল্যাগশিপ ফটোগ্রাফি স্মার্টফোন। বিশেষ করে প্রো ম্যাক্স সংস্করণে যুক্ত করা হয়েছে শিল্পের প্রথম 200 মেগাপিক্সেল আল্ট্রা লার্জ সেন্সর টেলিফটো ক্যামেরা, যা দূরের বস্তুর ছবি আরও বেশি বিস্তারিত ও উজ্জ্বলভাবে ধারণ করতে সক্ষম। নতুন সিরিজে রয়েছে ট্রু টু কালার ক্যামেরা প্রযুক্তি, যা আগের প্রজন্মের তুলনায় রঙের নির্ভুলতা 43% এবং কালার গ্যামেট প্রসেসিং 34% পর্যন্ত উন্নত করা হয়েছে। হুয়াওয়ের দাবি, ফলে বাস্তবে চোখে দেখা রঙের সঙ্গে ছবির রঙের মিল আরও বেশি পাওয়া যাবে। এছাড়াও ফটোগ্রাফিকে আরও সহজ ও সবার জন্য সহজলভ্য করাই হুয়াওয়ের মূল লক্ষ্য বলে জানায় প্রতিষ্ঠানটি। আমরা এখানে ফিজিক্যাল অ্যাপারচারের ওপর অনেক বেশি নির্ভর করছি, অর্থাৎ স্মার্টফোনে পেশাদার ফটোগ্রাফি ইঞ্জিনিয়ারিং নিয়ে আসার চেষ্টা করছি, যা আমাদের পণ্যকে অন্যদের থেকে আলাদা করে। স্মার্টফোনের পাশাপাশি উন্মোচন করা হয়েছে ফ্রি ক্লিপ 2S ওপেন ইয়ার ওয়্যারলেস ইয়ারবাড, যা 10,000-এর বেশি মানুষের কানের গঠন বিশ্লেষণ করে তৈরি। প্রযুক্তির কারণে ব্যবহারকারী যে কোনো ইয়ারবাড যে কোনো কানে পড়লেই ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে বাম ডান অডিও চ্যানেল শনাক্ত করে দেয়। প্রতিটি ইয়ারবাডের ওজন মাত্র 5.1 গ্রাম। ত্বক বান্ধব লিকুইড সিলিকন এবং এআই নির্ভর অডিও প্রসেসিং প্রযুক্তিও এতে যুক্ত করা হয়েছে। একই সঙ্গে ম্যাথপ্যাড এয়ারের নতুন সংস্কারও উন্মোচন করে হুয়াওয়ে। পাশাপাশি আয়োজিত প্রোডাক্ট এক্সপিরিয়েন্স এরিয়াতে অতিথিরা নতুন ডিভাইসগুলো হাতে কলমে ব্যবহার করে ক্যামেরা, অডিও এবং সফটওয়্যার ফিচার পরীক্ষা করার সুযোগ পান। হুয়াওয়ের দাবি, গবেষণা উন্নয়নে ধারাবাহিক বিনিয়োগের ফলেই এসব নতুন প্রযুক্তি সম্ভব হয়েছে। শিউলি রোজা, সময় সংবাদ। পচা মৃতদেহের মতো তীব্র দুর্গন্ধের কারণে বিশ্বজুড়ে আলোচনায় বিরল কর্পস ফ্লাওয়ার। মাত্র 24 ঘন্টার বেঁচে থাকে এই ফুল, আর সৌন্দর্য ভুলে দুর্গন্ধের টানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন বহু মানুষ। তবে প্রশ্ন উঠছে, কেন এত আকর্ষণ এই মৃতদেহ ফুলকে ঘিরে? ঘন্টার জন্য ফোটে এই ফুল, আর সেই একদিনের জন্যই শত শত মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন। মূলত এই ফুলটি সৌন্দর্যের জন্য নয়, পচা মৃতদেহের মতো তীব্র দুর্গন্ধের জন্যই বিশ্বজুড়ে পরিচিত এটি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ম্যারিনোতে অবস্থিত দ্য হান্টিংটন বোটানিক্যাল গার্ডেনে একসঙ্গে ফুটেছে দুটি বিরল টাইটান অ্যারাম, যা কর্পস ফ্লাওয়ার বা মৃতদেহ ফুল নামে বেশি পরিচিত। গত সোমবার ফুল দুটি ফোটার খবর ছড়িয়ে পড়তেই বাগানটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়। কেউ ছবি তুলছেন, আবার কেউ শুধুমাত্র এই বিখ্যাত ফুলের দুর্গন্ধ কাছ থেকে অনুভব করতে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। বিশেষজ্ঞদের মতে কর্পস ফ্লাওয়ারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর তীব্র দুর্গন্ধ। ফুলটি থেকে বের হওয়া গন্ধ অনেকটা পচা মাংস বা আবর্জনার ভাগাড়ের মতো, আর এই গন্ধের কারণেই দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন বিরল এই ফুলটি দেখতে। I think people are just curious to see how smelly it actually is. দ্য হান্টিংটনের অর্কিড বিশেষজ্ঞ এরিক ডি লিওন জানান, ফুলটির দুর্গন্ধই এর বেঁচে থাকার কৌশল। এই গন্ধে আকৃষ্ট হয় ক্যারিয়ন বিটল ও ফ্লেশ ফ্লাই। এসব পোকামাকড়ের মাধ্যমে ফুলটির পরাগায়ন সম্পন্ন হয়। এমন অনেক দর্শনার্থী আছেন যারা বহু বছর ধরে এই ফুল দেখার অপেক্ষায় থাকেন। তাদের মতে গন্ধটি কোনো দুর্গন্ধযুক্ত প্রাণীর মতো মনে হলেও তা অসহনীয় নয়। ইন্দোনেশিয়ার সুমাত্রার স্থানীয় এই বিপন্ন উদ্ভিদ সাধারণত 2 থেকে 3 বছর পর পর মাত্র একবার ফুল ফোটায়, আর প্রতিটি ফুল টিকে থাকে মাত্র 24 থেকে 48 ঘন্টা। তাই একসঙ্গে দুটি কর্পস ফ্লাওয়ারের ফোটা উদ্ভিদ প্রেমীদের জন্য এক বিরল এবং আকর্ষণীয় ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। লিয়ানা শারমিন, সময় সংবাদ। আর্জেন্টিনা মাঠে নামলেই দুবাইয়ের অলি গলি, ক্যাফে, রেস্তোরাঁ ভরে ওঠে আকাশি সাদা জার্সিতে। মেসিদের দারুণ জয় উদযাপন করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরাও। শিবলি আল সাদিকের রিপোর্ট।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি শুরু হওয়ার আগেই মেসি ভক্তদের মনে ছিল শঙ্কা। সারাদিন প্রার্থনা আর প্রত্যাশার পর রাতে টেলিভিশনের পর্দার সামনে জড়ো হন দুবাইয়ের হাজারো আর্জেন্টিনা সমর্থক। ম্যাচের শুরুতে ইংল্যান্ড গোল করে এগিয়ে গেলে চারিদিকে নেমে আসে পিনপতন নীরবতা। প্রতিপক্ষের সমর্থকদের উচ্ছ্বাস ও খুনসুটি আর্জেন্টিনা ভক্তদের উদ্বেগ আরও বাড়িয়ে তোলে। সময় যত গড়াতে থাকে ততই বাড়তে থাকে হতাশা। তবে অনেকের বিশ্বাস ছিল একটাই, মেসি আছেন তাই ফিরে আসাও সম্ভব। আগের ম্যাচগুলোর মতো আবারও তিনি দলকে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা দেবেন। আর্জেন্টিনা দেখাই কিভাবে ফুটবলকে কিভাবে কামব্যাক করতে হয়, কিভাবে 5 মিনিটে 2 গোল করতে হয়। এটা মেসি থেকে এবং আর্জেন্টিনা থেকে শেখা উচিত ব্রাজিলদেরকে। এরকম কামব্যাক করবে আমরা কখনো আশা করি নাই ইংল্যান্ডের বিপক্ষে। আমরা অনেক এনজয় করছি আমরা মেসির জন্য। ম্যাচের 84তম মিনিটে আর্জেন্টিনার সমতায় ফিরতে বদলে যায় পুরো দৃশ্যপট। সমর্থকদের আত্মবিশ্বাস ফিরে আসে। মাত্র 7 মিনিট পর জয়সূচক গোল হতে দুবাইয়ের অলিগলি, রেস্তোরাঁ ও সমর্থকদের মিলনস্থলগুলো কেঁপে ওঠে বাঁধ ভাঙা উল্লাসে। পতাকা, স্লোগান আর বিজয় উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। আর ব্যক্তিগত নৈপুণ্যে আলো ছড়িয়ে গোল্ডেন বোটের দৌড়েও এগিয়ে মেসি। টানা 3 ম্যাচে কামব্যাক করছি। দিস ইজ আর্জেন্টিনা। আমরা এমন একটা বক্তব্য, এমন একটা দলের সাপোর্ট করি যে দল নিয়ে আমরা এমন একটা গর্ব করতে পারি যেন নেক্সট আমরা 2026 সাল আমরা ওয়ার্ল্ড কাপ আমরা করে নিয়ে ফিরবো ইনশাআল্লাহ। জিতার মতো সমর্থ তাদের থাকে, এটা আজকে ম্যাচে দেখাই দিছে যে আর্জেন্টিনাই নাম্বার 1। আমি জানি যে আর্জেন্টিনা জিতবেই। আর্জেন্টিনা ফাইনালে যাবে। আর্জেন্টিনার সমর্থকদের প্রত্যাশা ফাইনালে প্রতিপক্ষ যে দলে হোক শেষ হাসি হাসবেন লিওনেল মেসি এবং তার হাতেই উঠবে বিশ্বকাপের সোনালী ট্রফি। আগামী 19 জুলাইয়ের ফাইনাল ঘিরে দুবাইয়ের বিভিন্ন ভেন্যু ও খোলা মাঠে বড় পর্দায় খেলা উপভোগের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। হাজার হাজার প্রবাসী বাংলাদেশীও আমিরাতের মাটিতে আর্জেন্টিনার প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে তৈরি করেছেন এক অনন্য উৎসবমুখর পরিবেশ। ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনার জয়ের খবরে দুবাইয়ে আর্জেন্টিন সমর্থকদের মধ্যে চলছে উৎসবের আমেজ। অলিগলি, রেস্তোরাঁ এবং আড্ডাস্থলে সমর্থকদের মধ্যে চলছে আনন্দ উল্লাস। সকলের প্রত্যাশা আবারও শোভা পাবে মেসির হাতে বিশ্বকাপের সোনালী ট্রফি। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। কেটে গেছে দীর্ঘ 1.5 দশক। বিশ্বমঞ্চে স্প্যানিশ আর্মাডার চেনা দাপট ফিরে এসেছে আবার। 2026 বিশ্বকাপে জেগে উঠেছে টিকি টাকার দেশ। বিশ্বজয়ের শেষ মঞ্চে পা রেখেছে স্পেন। মাদ্রিদের রাজপথ জুড়ে লা রোহাদের চোখে মুখে কেবলই বিশ্বজয়ের স্বপ্ন। সকালের আলো ফুটতেই মাদ্রিদের প্রতিটা নিউজ স্ট্যান্ডে উৎসবের আমেজ। দৈনিক মার্কার প্রচ্ছদে বড় অক্ষরে লেখা ঐতিহাসিক চূর্ণ বিচূর্ণ। আর আজ পত্রিকা স্পেনের পারফরমেন্সকে আখ্যা দিয়েছে চমৎকার বলে। 16 বছর পর বিশ্বকাপের ফাইনালে ওঠার আনন্দ স্প্যানিশদের জন্য শুধু একটা জয় নয়, এটা যেন এক শতাব্দীর আবেগ। বিশেষ করে ফ্রান্সের জাতীয় দিবসে তাদের হারিয়ে ফাইনালে ওঠার মধুর প্রতিশোধ স্প্যানিশ সমর্থকদের আনন্দে যোগ করেছে বাড়তি মাত্রা। এটা অত্যন্ত আবেগপূর্ণ একটি মুহূর্ত ছিল, বিশেষ করে ফ্রান্সের জাতীয় দিবসে তাদের হারানো এবং একটা ছোটখাটো প্রতিশোধ নেওয়া, সব মিলিয়ে দারুণ অনুভূতি। অতীতে স্পেনের বিরুদ্ধে ফ্রান্স যা করেছিল, তারপর এই জয়টা সত্যিই রোমাঞ্চকর। মাঠের লড়াইয়ে নামার আগে প্রতিপক্ষের শক্তিমত্তা নিয়ে নানা আলোচনা থাকলেও স্প্যানিশরা প্রমাণ করেছে ফুটবলটা দলগত খেলা, একক নৈপুণ্যের প্রদর্শনী নয়। ইউরো চ্যাম্পিয়নদের এই দাপুটে ফুটবলকে দর্শকরা দেখছেন মাস্টার ক্লাস হিসেবে। অবিশ্বাস্য একটা ম্যাচ। বাবার সাথে কথা হচ্ছিল, তিনি বলছিলেন ফ্রান্সের আক্রমণ ভাগ খুব ভালো, ম্যাচটা কঠিন হবে। কিন্তু আমি তাকে বলেছিলাম ওদের চেয়ে স্পেন দল হিসেবে অনেক বেশি গোছানো। ফুটবল তো আসলে একক কোনো খেলা নয়, এটা দলগত প্রচেষ্টা। গতকাল স্পেন ঠিক সেটাই করে দেখিয়েছে। টুর্নামেন্টের শুরুতে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের পর থেকেই মানসিক দিক থেকে বদলে যায় এই দলটা। ম্যাচ যত গড়িয়েছে স্পেনের ধার তত বেড়েছে। এখন তাদের সামনে শুধুই বিশ্বজয়ের হাতছানি। ইউরোর পর বিশ্বকাপের এই ডাবল মুকুট জেতার জন্য আর মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে স্পেন।
আমার মনে হয় আমরা ফুটবলের একটা মাস্টার ক্লাস দিয়েছি। দুর্দান্ত একটা ম্যাচ ছিল। এবারের বিশ্বকাপে স্পেন ম্যাচ বাই ম্যাচ নিজেদের উন্নত করেছে। কেপ ভার্দের বিরুদ্ধে ম্যাচের পর দলের মানসিকতায় বড় পরিবর্তন আসে। ফ্রান্সের মতো ফেভারিট দলকে বিদায় করার পর এখন আমাদের সামনে পথ অনেকটাই পরিষ্কার। রোববার মেগা ফাইনাল। প্রতিপক্ষ হিসেবে যারাই আসুক না কেন, মাদ্রিদের রাজপথে এখন একটাই সুর, এবার কাপ আমাদেরই। 16 বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্ব চ্যাম্পিয়নের ট্রফিটা এবার স্পেনে ফিরিয়ে আনতে মুখিয়ে আছে পুরো দল। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। বিশ্বকাপের সেরা দল কিংবা খেলোয়াড়কে, সে উত্তরের খোঁজ যখন চলছে তখন ফাইনালের আগেই চূড়ান্ত এবারের আসর সেরা ফ্যান স্পেন তারকা লামিনে ইয়ামালের ভাই কেইনি। 3.5 বছর বয়সী যে শিশু পরিণত হয়েছে ইন্টারনেট সেন্সেশনে। অদ্ভুত ভঙ্গিমার কর্মকাণ্ডে বিশ্বের গণমাধ্যম আর নেট দুনিয়ায় তুমুল আলোচনা চলছে খুদে এই ভক্তকে ঘিরে। এবারের বিশ্বকাপের ফ্যান অব দ্য টুর্নামেন্ট, আর এই প্রতিযোগিতায় তার আশেপাশেও কেউ নেই। বলছি 3.5 বছর বয়সী কেইনির কথা, লামিনে ইয়ামালের ছোট ভাই, যাকে ঘিরে ফুটবল প্রেমীদের মাঝে জন্ম নিয়েছে তুমুল আগ্রহ। নেট দুনিয়ায় তার নিত্য নতুন অদ্ভুতরে কর্মকাণ্ড এমন আগ্রহের প্রধান কারণ। কেইনির অদ্ভুতরে এসব কর্মকাণ্ডের দেখা মেলে লামিনে ইয়ামাল আর তার মা শিলা ইবানার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। কখনো কুকিজ বানানোর টিউটোরিয়াল, কখনো গলফ খেলার ভিডিও। কেইনির দৈনন্দিন কর্মকাণ্ড মানেই তার ভক্তদের আনন্দের খোরাক। কেইনি নতুন করে আলোচনায় এসেছে অস্ট্রিয়া ম্যাচের সেলিব্রেশন নিয়ে। স্প্যানিয়ার্ডদের কাছে তার গুরুত্ব এখন ভীষণ। দেশটার গণমাধ্যমগুলোর দাবি, লা রোহাদের সবচেয়ে বড় তারকা তাদের কোনো ফুটবলার কিংবা কোচ দে লা ফুয়েন্তে নন, বরং লামিনে ইয়ামালের 3.5 বছর বয়সী এই ভাই। সম্পর্কে আপন না হলেও সৎ ভাই লামিনে ও কেইনি, তবে তাদের ঘনিষ্ঠতা সামাজিক মাধ্যমে বিশেষভাবে মনোযোগ কাটছে। ইয়ামাল নিজেও জানিয়েছেন তার কাছে তার এই ছোট ভাই সবকিছু। ফাইনাল নিশ্চিতের পরেও সবার আগে কেইনির কাছে ছুটে যান স্প্যানিশ উইঙ্গার। এমনিতেও অবসরের বেশিরভাগ সময় একসাথেই কাটান দুজন। ইউরো 2024-এর উদযাপন, ব্যালন ডিওরের আয়োজন, সব জায়গায় দেখা গেছে একসাথে এই জুটিকে। তবে আপাতত লামিনে ইয়ামালের চেয়েও বেশি জনপ্রিয় হয়ে উঠছেন খুদে ফুটবল ভক্ত। অন্তত কেইনির জন্য হলেও বিশ্বকাপটা স্পেনের হাতে দেখতে চাচ্ছেন কেউ কেউ। দাবি উঠেছে তার আলাদা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলারও। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ব্রিটিশ দম্ভ চূর্ণ করে আকাশি সাদার উৎসব, ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্টিনা। মেসির অ্যাসিস্ট ও এনজো লাউতারোর গোলে অবিশ্বাস্য কামব্যাক। মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ আর গণতান্ত্রিক অধিকার হরণ করতে পারবে না, সংসদে প্রধানমন্ত্রী। দেশে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখার আহ্বান। বন্যা কেড়ে নিয়েছে কক্সবাজারের 43,000 কৃষকের জীবিকার ভরসা। ত্রাণ নয়, দ্রুত কৃষি পুনর্বাসন চায় ক্ষতিগ্রস্তরা। বীজ ও চারা সহায়তার উদ্যোগ কৃষি বিভাগের। এই ছিল ভোরের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর সকালের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মেজবাউল আলিফ। ধন্যবাদ যশোয়া। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।